গোয়েন্দা কিশোর মুসা রবিনের দুর্দান্ত অভিযান নিয়ে শুরু হতে যাচ্ছে আরেকটি সম্পূর্ণ নতুন গল্প। ওরা এবার আসছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। চলুন শুনে আসি এই নতুন গল্পটি, অপারেশন কক্সবাজার। পায়ের শব্দ শুনে ফিরে তাকালো কিশোর। তারই বয়সী আরেকটা ছেলে এগিয়ে আসছে করিডোর ধরে, হাতে সুতোয় বাঁধা 8-10টা বেলুন। পাশ দিয়ে চলে গেল ছেলেটা। যাওয়ার আগে একবার মুখ তুলে তাকালো। ঢুকে পড়লো 15 নম্বর কেবিনে। ফাঁক হয়ে রইল দরজাটা। চোখে পড়লো ভিতরে। কিশোর দেখলো বেডে একটা ছোট ছেলে শুয়ে আছে। বিছানা আর টেবিল বোঝাই নানা রকম খেলনা। ওগুলোর সঙ্গে যোগ হলো বেলুনগুলো। নিশ্চয়ই বড়লোকের ছেলে। আদর আহ্লাদের অন্ত নেই। এটা চিলড্রেন্স ফ্লোর। শিশুদের চিকিৎসা করা হয় 4 তলায়। আজ থেকে তার ডিউটি এখানে। গত কয়েকদিন ছিল অর্থোপেডিক ফ্লোরে। হাড় ভাঙা মানুষের সেবা যত্ন করতে হয়েছে। ওর হাতে কয়েকটা এক্স-রে প্লেট। একজন ডাক্তারের কাছ থেকে আর পাঠানো হয়েছে ওগুলো। চকচকে করিডোর ধরে কিছু দূর এগুলো সে। কনস্ট্রাকশনে কাজ আর নানা রকম শব্দে ঘর ঘর শব্দ আর ঠুকুস ঠাকুস কানে আসছে সামনের দিক থেকে। হাসপাতাল আরেকটা নতুন উইং তৈরি হচ্ছে। ওটাও এটার মতোই 4 তলা। করিডোরের শেষ মাথায় একটা ভারী দরজা। তাতে সাদা রঙে বড় বড় করে লেখা, বিপজ্জনক। বিল্ডিং তৈরির কাজ চলছে। সর্বসাধারণের প্রবেশ নিষেধ। কেন প্রবেশ নিষেধ অনুমান করতে পারল কিশোর। অসমাপ্ত ফ্লোর। কৌতূহলী কেউ সেখানে ঢুকে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান করে দেওয়া হয়েছে। বিদেশি অর্থে তৈরি হচ্ছে দেশের এই আধুনিকতম হাসপাতাল, কক্সবাজার ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট। হাসপাতাল চালু হয়ে গেলেও এখনো বহু কাজ বাকি। সমুদ্র সৈকতের কাছে, আবহাওয়া ভালো আর প্রচুর জায়গা আছে বলে এখানে হাসপাতালের স্থান নির্বাচন করেছে কর্তৃপক্ষ। ক্যান্সার সহ নানা রকম জটিল রোগের গবেষণা আর চিকিৎসা হবে। ঢাকা আর অন্যান্য বড় বড় শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখন বেশ ভালো। দেশের যে কোনো জায়গা থেকে রোগী আসায় তেমন কোনো অসুবিধা নেই। তবে আপাতত কক্সবাজার আর আশেপাশের এলাকার রোগীতেই হাসপাতাল ভরে গেছে। বেশিরভাগই মারাত্মক জখম হওয়া আর পেটের পীড়ায় আক্রান্ত। কয়েকদিন আগে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছে উপকূলীয় অঞ্চল জুড়ে। এ তারই জের। এক্স-রে প্লেটগুলো পৌঁছে দিয়ে ডাক্তারের ঘর থেকে বেরিয়ে এলো কিশোর। আবার তাকালো দরজাটার দিকে। মিস্ত্রিদের হাতুড়ি, বাটলের ঠুকুর ঠাকুর, করাতের খরাত খরাত শব্দকে ছাপিয়ে কানে এলো হালকা একটা কান্নার শব্দ। থমকে দাঁড়ালো সে। আবার কান পাতল। আন্দাজ করুন কোন ঘর থেকে সেটা আসছে। 17 নম্বর ঘরের দরজা সামান্য ফাঁক হয়ে আছে। শব্দটা ওই ঘরের ভেতর থেকে আসছে। কৌতূহল হলো ওর। উকি দিল 17 নম্বর কেবিনে। সাদা বিছানায় দরজার দিকে পেছন করে শুয়ে আছে একটা ছোট্ট ছেলে। একা, আর কেউ নেই সেখানে। নিঃশব্দে ঘরে ঢুকলো কিশোর। কি হয়েছে তোমার? ফিরল না ছেলেটা। ঘরটায় চোখ বোলালো কিশোর। 15 নম্বরের মতো খেলনা, ফুল আর ছবি দিয়ে বোঝাই করে রাখা হয়নি। অসুস্থ ভীত ছেলেটাকে খুশি করার জন্য কিছুই নেই এখানে। কাঁদছো কেন তুমি? কান্না থামিয়ে দিল ছেলেটা। অনেকক্ষণ ধরে কেঁদেছে, তাই গলা দিয়ে হুক হুক করে হেঁচকির মতো শব্দ বেরোতেই থাকলো। ফিরল না। দরজার উল্টো দিকের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বিছানার পায়ের কাছে রেলিংয়ে ঝোলানো মেডিকেল চার্টটা পড়ল কিশোর। তাতে জানা গেল ছেলেটার নাম তরিকুল ইসলাম দীপু। বয়স 5 বছর 3 মাস। নিউমোনিয়া হয়েছিল, সেরে উঠেছে। কয়েকদিন ধরে আর জ্বর আসছে না। তার মানে বাড়ি যাওয়ার সময় হয়েছে। তাহলে কাঁদছে কেন? বিছানায় পাশ ঘুরে ছেলেটা যেদিকে মুখ করে আছে সেদিকে এগুলো কিশোর। সুন্দর চেহারা, রক্তশূন্য হয়ে যায় ফর্সা মুখটাকে আরো বেশি ফ্যাকাশে লাগছে। কোকড়া কালো চুল, গাল চেপে রেখেছে বালিশে। কোমল গলায় আবার জিজ্ঞেস করলো কিশোর, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আব্বু আম্মু নিতে আসছে না সেজন্য কাঁদছো? জবাবে হিক শব্দ করে ছেলেটার গলা থেকে বেরিয়ে আসলো। কথা বলল না। পাশের টেবিলে রাখা বাক্স থেকে টিস্যু পেপার বের করে ওর গালের পানি মুছে দিতে লাগলো কিশোর। মুখ সরিয়ে নিল ছেলেটা। ওর ছোট্ট একটা হাত নিজের হাতে তুলে নিল কিশোর। আর কেঁদো না, তোমার অসুখ ভালো হয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই বাড়ি ফিরে যাবে। জবাবে আরো জোরে একবার ফুঁপিয়ে উঠে চোখ বুজে ফেলল ছেলেটা। বিছানায় ওর পাশে বসলো কিশোর। কথা বলতে ইচ্ছা করছে না তোমার? ঠিক আছে, বলো না। যতক্ষণ কেউ না আসে আমি তোমার কাছে বসছি। আর একা লাগবে না তোমার। গল্প শুনবে? ঝটকা দিয়ে হাঁ করে খুলে গেল দরজাটা।
গটগট করে ভেতরে ঢুকলো এক মাঝবয়সী মহিলা। বুকের ট্যাগে নাম লেখা সাফিয়া বেগম, নার্স। ঝাঁঝালো কণ্ঠে ধমকে উঠল, তুমি এখানে কি করছো? কয়েক ঘন্টায় মহিলাকে চেনা হয়ে গেছে কিশোরের। ভয়ানক কড়া আর বদমেজাজি, সারাক্ষণ মুখ গোমরা করে রাখে। কেউ নাকি কখনো তাকে হাসতে দেখেনি। লাফ দিয়ে উঠে দাঁড়ালো কিশোর। না, কিচ্ছু না, বাচ্চাটা কাঁদছিল, ওকে হাসানোর চেষ্টা করছি। কাজ ফেলে এখানে কি? ওকে হাসানো তোমার ডিউটি নয়। ও কারো সঙ্গে কথা বলে না, হাসাতে তো পারবেই না, বরং বিরক্ত করছো ওকে। যাও, নিজের কাজে যাও। ভয়ানক কর্কশ মহিলার গলা। অনেক নার্স আর ডাক্তারই এরকম খিটখিটে মেজাজের হয়ে যায়। এজন্য অবশ্য দোষ দেওয়া যায় না তাদেরকে। সাংঘাতিক কাজের চাপ, দিন রাত খাটুনি, বিশ্রামের সময় নেই। তাছাড়া রোগীর সঙ্গে সারাক্ষণ ওঠাভেসা করাটা এক ঝকমারি ব্যাপার। স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ে। তর্ক করল না কিশোর। দরজা দিয়ে বেরোবার সময় পিছে ফিরে তাকালো। নার্স সাফিয়ার বিশাল শরীরের একপাশ দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে দীপু, চোখে পানি। ছেলেটার চোখে অনুনয় দৃষ্টি, নীরবে যেন কিছু একটা বলার চেষ্টা করছে ওকে। আচরণটা স্বাভাবিক মনে হলো না কিশোরের। পর্ব 2। দুপুরে লাঞ্চের সময় হাসপাতালের ক্যান্টিনে বসে ঘটনাটা রবিনকে জানালো কিশোর। ভাতে মুরগির ঝোল মাখতে মাখতে রবিন বলল, এলে তো দুর্গতদের সাহায্য করতে, এর মধ্যেও রহস্য? রহস্য আছে কিনা জানি না, তবে ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। রবিনের খাকি শার্টের হাতায় সেলাই করে লাগানো রেড ক্রসের চিহ্ন, লাল ক্রসটায় মাছি বসেছে। টোকা দিয়ে সেটা উড়িয়ে দিল। ওর নিজের পরনেও একই পোশাক, রেড ক্রস থেকে সাপ্লাই করা স্টুডেন্ট ভলেন্টিয়ারের ইউনিফর্ম। তোমার কথা বলো, গুদাম সামলাতে কেমন লাগছে? চেয়ার টেবিলে বসে থাকা, কেউ মাল নিতে এলে রেজিস্টারে তার নাম ঠিকানা আর মালের বিবরণ লিখে রেখে হাতে একটা নোট ধরিয়ে দেওয়া। বোরিং। তোমার কাজটাই তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। তা তো বটেই। নদীর এপার কহে, রোগীর আহা উহু আর চেঁচানো শুনতে শুনতে কান ঝালাপালা। বেশিরভাগ জখমই। কারো হাত নেই তো কারো পা নেই, কারো শরীরে সেলাই পড়েছে 143টা। বীভৎস দৃশ্য। রাতে ঘুমের মধ্যেও চিৎকার শুনতে পাই। দুপুরবেলা খাওয়ার সময় পুরো ক্যান্টিনে একটি টেবিলও খালি নেই। হাসপাতালের লোক ছাড়া বাইরের লোক কারো খাওয়ার নিয়ম নেই এখানে। তবে রেড ক্রসের ভলেন্টিয়ারদের জন্য স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে, সেজন্যই ঢুকতে পেরেছে রবিন। কিন্তু যাই বলো, তার মধ্যেও একটা লাইফ আছে। শুধু শুধু বসে থাকতে কারো ভালো লাগে? এর চেয়ে লটারির টিকিট বিক্রি করাও ভালো। নেহায় দুর্গতদের সাহায্য করতে এসেছি, তাই। যেন ভালো না লাগাটা বোঝানোর জন্যই মুরগির রানে সজোরে কামড় বসালো রবিন। চিবোতে চিবোতে বলল, এখানকার রান্নাটা কিন্তু সত্যিই চমৎকার। কিশোরের পিছনে তাকিয়ে থেমে গেল রবিন। ফিরে তাকালো কিশোর। ওদের যে 2-3 বছরের বড় একটা ছেলে ট্রে হাতে নিয়ে দাঁড়ালো টেবিলের কাছে। প্রায় 6 ফুট লম্বা, চওড়া কাঁধ। আমি কি বসতে পারি এখানে? তোমাদের অসুবিধা হবে? আর কোথাও জায়গা নেই। চেয়ার কই? হাসলো ছেলেটা। ব্যবস্থা করছি। হাতের ট্রেটা টেবিলে নামিয়ে রেখে কাউন্টারের দিকে চলে গেল সে। একটা টুল তুলে নিয়ে এলো, সেটাতে বসে বলল, ক্যান্টিনটা আরো বড় করা দরকার। গায়ে একটা সাদা কালো ডোরাকাটা গেঞ্জি, বুকের কাছে বিশাল এক কুমিরের ছবি আঁকা। বাঁকা লেজের নিচে ইংরেজিতে লেখা কথাটার মানে, আমি পৃথিবীর শাসনকর্তা। কুমিরের ওপরে একপাশে সেফটি পিন দিয়ে ঝোলানো আছে একটা ব্যাজ, তাতে তার নাম আর চিটাগাংয়ের একটা কলেজের নাম লেখা। তোমাদের অসুবিধে করলাম না তো? না না, অসুবিধা নেই। নিজের বাসনটা আরেকটু সরিয়েছি, এটাকে বাসন রাখার জায়গা করে দিল রবিন। আপনি খান। আমাকে আপনি আপনি করার দরকার নেই। বাটি কাত করে মাছের তরকারি পুরোটাই ভাতের উপর ঢেলে নিল ছেলেটা। তোমাদের চেয়ে বয়সে খুব একটা বড় হব না। আমার নাম অরুণ চন্দ্র মোদক। আমি কিশোর। নিজের পরিচয় দিতে যাচ্ছিল কিশোর। থামিয়ে দিল ওকে অরুণ। জানি তোমার নাম কিশোর পাশা, বেগম মেহের বানুর বোনপো। আমেরিকা থেকে এসেছো। ও রবিন মিলফোর্ড, তোমার বন্ধু। ভুরু কোচকালো কিশোর, চোখে নীরব প্রশ্ন। কি করে জানলাম ভাবছো তো? ঝোল দিয়ে ভাত মেখে মুখে পড়ল অরুণ। মাছের কাঁটা বাছতে বাছতে বলল, তোমাদেরকে ওই বাড়ি থেকে বেরোতে দেখেছি। কাছেই আমাদের বাড়ি। আমি কক্সবাজারেরই ছেলে। কিশোরের দিকে তাকালো। যখন দেখলাম একই হাসপাতালে স্টুডেন্ট ভলেন্টিয়ারে কাজ করছো, খোঁজ নিলাম। তোমাদের পরিচয় জানতে মোটেও অসুবিধে হয়নি আমার। ছেলেটা মিশুক। দ্রুত আলাপ জমিয়ে নিল দুই গোয়েন্দার সঙ্গে। জানালো তার বাবা নেই, জাহাজডুবি হয়ে মারা গেছে। চিটাগাংয়ে কলেজে পড়ে সে। এইচএসসি দিয়েছে, রেজাল্ট বের হয়নি।
তার বিশ্বাস খুব ভালো করবে, মেডিকেলে ভর্তি হবে। মায়ের ইচ্ছা ছেলেকে ডাক্তার বানাবেন। ক্যান্সার হাসপাতালে সেও স্টুডেন্ট ভলেন্টিয়ার হিসেবে যোগ দিয়েছে, তবে রেড ক্রসের তরফ থেকে নয়। ভালোই তো, কিশোর বলল। আগে থেকে হাসপাতালে কাজ করার হাতে খড়ি নিয়ে নিচ্ছ? হ্যাঁ, আমার মাও খুব খুশি। কেন, তুমি খুশি নাও? প্রশ্নটা যেন শুনতে পেল না অরুণ, কিংবা এড়িয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি আবার ভাত মুখে দিল। ব্যাপারটা লক্ষ্য করলো কিশোর। লাঞ্চের সময় মাত্র আধা ঘন্টা, কথা বলার বেশি সময় নেই। খাওয়া শেষ হয়ে গেছে কিশোর আর রবিনের। খাবারের বিল আগেই দিয়ে দেওয়ার নিয়ম দিয়ে দিয়েছে। হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো ক্যান্টিন থেকে। রবিন চলে গেল হাসপাতালের কাছে একটা প্রাইমারি স্কুলের দিকে। ওখানে আস্তানা গেড়েছে রেড ক্রস। নিজের ফ্লোরে ফিরে এলো কিশোর। কয়েক মিনিট ঘোরাঘুরি করলো ওয়ার্ডের বিছানাগুলোর ফাঁকে ফাঁকে। দেখলো কোনো রোগীর কোনো সাহায্যের দরকার হয় কিনা। কিন্তু তার মন পড়ে আছে 17 নম্বর ঘরে। শেষে আর থাকতে না পেরে পায়ে পায়ে চলে এলো ওটার সামনে। দরজা ফাঁক। যেন তাকে দেখে কাকতালীয়ভাবে এক ঝলক বাতাস ঝাপটা দিয়ে আরো ফাঁকা করে দিল পাল্লাটা। সরাসরি ভেতরটা দেখতে পেল কিশোর। দীপুর বিছানায় ঝুঁকে কি যেন করছে নার্স সাফিয়া। লাথি মেরে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ছেলেটা। দ্রুত দরজায় এসে দাঁড়ালো কিশোর। বোধহয় ছায়া পড়তেই বা অন্য কোনো কারণে টের পেয়ে গেল নার্স। ফিরে তাকে কিশোরকে দেখে চোখ জ্বলে উঠল। তুমি আবার এসেছো? ভাবলাম ছেলেটা কাঁদছে কিনা দেখে যাই। কি করছেন? সাফিয়ার হাতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। রক্ত নেবার চেষ্টা করছি, কিছুতেই দিচ্ছে না পাজি ছেলেটা। তুমি এখন যাও তো এখান থেকে। আপন মনে গজগজ করতে লাগলো। এই স্টুডেন্ট ভলেন্টিয়ারগুলোকে নিয়ে হয়েছে যত যন্ত্রণা। কাজের কাজ তো কিছু করবে না, খালি ঝামেলা বাড়াবে। দীপুর দিকে তাকিয়ে একটা সহানুভূতির হাসি দিয়ে ঘুরে দাঁড়ালো কিশোর। তাড়াহুড়া করে হেঁটে চলল করিডোর দিয়ে। এতটাই অন্যমনস্ক, ওষুধপত্র ঠেলে নিয়ে আসছিল একজন ওয়ার্ড বয়। মোড় নিতে গিয়ে তার ট্রলিতে ধাক্কা লাগিয়ে দিল। নার্স স্টেশনের দিকে রওনা হলো সে। ওখানে আছে নার্স বিশাখা গোমেজ। সাফিয়ার মতো অত বদমেজাজি নয় সে। তাকে জিজ্ঞেস করলে হয়তো দীপুর সম্পর্কে কিছু খোঁজ খবর পাবে। দেখলো একজন মাঝবয়সী মহিলার সঙ্গে কথা বলছে নার্স বিশাখা। বলছে, আর একটা দিন ধৈর্য ধরুন, সেরেই তো গেছে আপনার ছেলে। পুরোপুরি সারলো কিনা শিওর হতে পারছেন না ডাক্তাররা। হলে ওকে রিলিজ দিয়ে দেওয়া হবে। মুখ উঠালো মহিলা। আমার ছেলেকে আমি নিয়ে যাব, তাতে ডাক্তার সাহেবের কি? সব দায় দায়িত্ব তো আমার। সাফিয়া হলে এতক্ষণে চটে যেত, কিন্তু রাগ করলো না বিশাখা। মৃদু হেসে শান্ত কণ্ঠে বলল, রাগ করবেন না মিসেস ইসলাম। অসুখ ভালো হলো কিনা শিওর না হয়ে হাসপাতাল থেকে ছাড়ার নিয়ম নেই। অহেতুক চাপাচাপি করছেন। আমার ছেলেকে আমি নিয়ে যাব, তাতে হাসপাতালের কি? ও, এই মহিলা তাহলে দীপুর মা। কথা বলতে ইচ্ছে করলো কিশোরের, কিন্তু মেজাজ থেকে সাহস পেল না। নার্স সাফিয়া এসে ঢুকলো। সুযোগটা কাজে লাগালো কিশোর। চট করে সাফিয়ার চোখের আড়ালে সরে গিয়ে আবার রওনা হলো দীপুর ঘরের দিকে। এখন আর কাঁদছে না দীপু, শান্ত হয়ে তাকিয়ে আছে জানালার বাইরে। বাহ, এই তো লক্ষ্মী হয়ে গেছো। হেসে বিছানার দিকে এগিয়ে এলো কিশোর। জানো কে এসেছিল? নড়ল না দীপু। নার্স বলেছে কাল তোমাকে বাড়ি যেতে দেবে। কিশোরের দিকে ফিরল দীপু। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ছি, আবার কাঁদছো? শোনো, তোমার আম্মু এসেছেন, কাল বাড়ি নিয়ে যাবেন। শুনে খুশি হওয়ার কোনো লক্ষণ দেখানো না দীপু। মুখ ফিরিয়ে নিল। প্রচণ্ড ঘুম পাচ্ছে যেন ওর। চোখ টেনে খুলে রাখতে পারছে না। চোখ মুদিল। বিছানার ধার ঘেঁষে এসে ওর গায়ে হাত রাখলো কিশোর। আস্তে করে হাতে ওর হাত তুলে নিল দীপু। ঘুমিয়ে পড়ার আগে আঁকড়ে ধরল কিশোরের হাতটা। 3। ঘর অন্ধকার করে দিয়ে জানালার ধারে বসে আছে কিশোর। রবিন পাশের ঘরে বই পড়ছে। বাড়িটা পাহাড়ের ঢালে। সমুদ্র দেখা যায় এখান থেকে। মেঘলা আকাশ, চাঁদ নেই। সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ কানে আসছে। দেখা যাচ্ছে না কিছু। সাগর পাগর লোক আয়না খালার স্বামী, তাই সাগরের ধারে পাহাড়ের ঢালে শখ করে বানিয়েছেন এই বাড়ি। কিশোরের মায়ের খালাতো বোন বেগম মেহেরুন্নেসা বানু, ডাকনাম আয়না। স্বামী তাহের উদ্দিন হেজারি, ফেনীর লোক, জাহাজের ক্যাপ্টেন। জাহাজ নিয়ে বেরিয়ে গেলে বহুদিন আর বাড়ি ফিরতে পারেন না। একা একা থাকেন তখন আয়না খালা। বাড়িতে একজন কাজের বুয়া আর একজন দারোয়ান আছে, মোবারক আলী। ভারীঘর পাহারা দেওয়া, বাজাত করা সব করে। ড্রাইভিংও জানে। সময় কাটানোর জন্য স্থানীয় একটা গার্লস স্কুলে শিক্ষকতা করেন আয়না খালা। সমাজসেবা করে বেড়ান। একটা মহিলা সংগঠনের তিনি সভানেত্রী। সাগরের দিকে তাকিয়ে নানা কথা ভাবছে কিশোর। বাতাস বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ঢেউয়ের গর্জন। গুমগুম গুমগুম, নেশা ধরানোর শব্দ। রোমাঞ্চিত করে শরীর। কয়েকদিন আগের কথা মনে পড়ল ওর। স্কুল ছুটি।
কোথাও বেড়াতে যাবার কথা ভাবছে। এমন সময় টেলিভিশনে দেখলো ঘূর্ণিঝড়ের প্রতিবেদন। প্রলয়কারী ঝড় বয়ে গেছে বাংলাদেশের উপকূল দিয়ে, তছনছ করে দিয়েছে বাড়িঘর, গাছপালা খুন হয়েছে, মানুষ খুন হয়েছে লক্ষাধিক প্রাণ। দিনগুলোতে খাবার, পানি আর ওষুধের চরম অভাব। দুর্গত সেসব অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন জানাচ্ছে প্রতিবেদক। তক্ষুনি ঠিক করে ফেলেছে কিশোর বাংলাদেশেই আসবে দুর্গতদের সাহায্য করতে। দেশের মানুষের সেবা করার এই সুযোগ কোনো মতেই ছাড়া যাবে না। মুসা আর রবিনও তার সঙ্গী হওয়ার জন্য এক পায়ে খাড়া। পরদিনই প্লেনের টিকিট কেটেছে ওরা, আমেরিকা থেকে ঢাকা। সেখান থেকে কক্সবাজারে এসে আয়না খালার বাড়িতে উঠেছে। দেখে খুব খুশি হয়েছেন খালা। তবে তার নীতি বড় কড়া। সাফ বলে বলে দিয়েছেন, সেবা করবে ভেবে যখন এসেছো তাই করো। সেবার নাম করে এসে পিকনিক করা চলবে না। অনেকেই যা করে থাকে। কক্সবাজারে বেশ প্রভাব প্রতিপত্তি তার। হাসপাতালে স্টুডেন্ট ভলেন্টিয়ার হিসেবে কিশোরকে তিনিই ঢুকিয়েছেন। রবিনকে পাইয়ে দিয়েছেন রেড ক্রসের অস্থায়ী স্টোর কিপারের কাজ। আর মুসাকে বানিয়েছেন নিজের অ্যাসিস্ট্যান্ট। ত্রাণ সামগ্রী নিয়ে সংগঠনের হয়ে দ্বীপ আর প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সঙ্গে থাকছে মুসা। ত্রাণ নিয়ে বেরোলে কখন ফিরবেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই তো গতকাল সেই যে বেরিয়েছেন, রাত হয়ে গেছে। আজ দিনে গিয়ে আবার রাত হয়েছে, এখনো ফেরেনি। রাতে ফিরবেন কিনা ঠিক নেই। মহেশখালী দ্বীপে যাওয়ার কথা। ওখান থেকে আবার কোন দ্বীপে চলে গেছেন হয়তো, তাই দেরি হচ্ছে। এমনও হতে পারে সাগরের অবস্থা ভালো না দেখে বোট ছাড়তে রাজিই হচ্ছে না সারেং। অনেক রাত পর্যন্ত জেগে থাকলো কিশোর, তাকিয়ে রইল সাগরের দিকে। কত কথা ভাবলো। ঘরের আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছে রবিন। পরের দিন খুব ভোরে উঠল দুইজন। হাঁটতে লাগলো সৈকতে। এই সৈকত তাদের কাছে নতুন নয়, বহুবার এসেছে। তারপরেও প্রতিদিনই যেন নতুন লাগে, অন্যরকম। সূর্য ওঠা দেখতে পারলো না, কারণ পূবের আকাশ ঢেকে আছে মেঘে। ঝড়ো বাতাস বইছে। সাগরের ক্ষিপ্রতা বড় বেশি। বাড়ি ফিরে গোসল সেরে নাস্তা করলো। কাপড় পরে যখন বেরোলো দুজনে, আয়না খালা তখনও ফেরেনি। যাই হোক, তার ফেরা নিয়ে বিশেষ মাথা ঘামালো না কিশোর। রিক্সা নিয়ে রওনা হলো হাসপাতালের দিকে। রবিনকে স্কুলের কাছে নামিয়ে দিয়ে একটা মার্কেটে যেতে বলল রিক্সাওয়ালাকে। ছোট মার্কেট, নতুন হয়েছে। সৈকত থেকে বেশি দূরে না। কয়েকটা হোটেল আছে আশেপাশে। দেশি বিদেশি প্রচুর জিনিস পাওয়া যায় দোকানগুলোতে। পত্রপত্রিকা, বই থেকে শুরু করে তাজা ফুল, খেলনা, কাপড় চোপড়, টুথব্রাশ, সাবান, পাউডার, এমনকি ফলও পাওয়া যায়। দীপুর কথা ভেবেই দোকানে ঢুকেছে কিশোর। বড় দেখে একটা কাপড়ের পুতুল কিনলো, বাদামি রঙের ভালুক। দাম দিয়ে বেরিয়ে এলো দোকান থেকে। রিক্সাওয়ালা বাইরে অপেক্ষা করছে, তাকে ক্যান্সার সেন্টারে নিয়ে যেতে বলল। হাসপাতালে ঢুকে এলিভেটরের সামনে চলে এলো। প্রয়োজনে ভবিষ্যতে হাসপাতালটা বহুতল করার কথা চিন্তা করে এখন থেকে এলিভেটরের ব্যবস্থা করা হয়েছে। চিলড্রেন্স ফ্লোরে যাওয়ার জন্য অস্থির। ভাবছে পুতুলটা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে দীপু। 4 তলায় উঠে এলো। ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে নার্স আর ওয়ার্ড বয়রা। রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে আর কেবিনে ডিউটি দিচ্ছে। সকালের এই সময়টায় ওদের অনেক কাজ। এদিক ওদিক তাকিয়ে দেখলো কিশোর কোথাও নার্স সাফিয়াকে চোখে পড়ে কিনা। ও কেবিনে ঢুকেছে দেখলেই বাগড়া দিতে আসবে, কিন্তু দেখা গেল না ওনাকে। নিশ্চিন্ত মনে 17 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো কিশোর। দরজা ভেজানো, কান্নার শব্দ নেই। তার মানে এখনো ঘুম হচ্ছে দীপু। পুতুলটা দেখিয়ে ওকে চমকে দেওয়ার জন্য আস্তেই দরজায় ঠেলা দিল। কিন্তু দরজা খুলেই সব চমকে গেল। বিছানা খালি, টেবিল ফাঁকা। ওষুধপত্র, ফ্লাস্ক আর অন্যান্য জিনিসপত্র যা ছিল সাফ করে নিয়ে যাওয়া হয়েছে। বেডের রেলিংয়ে মেডিকেল চার্টটাও নেই। দুরু দুরু করতে লাগলো কিশোরের বুক। অবশ হয়ে আসছে হাত পা। এখনো রোগী রিলিজ করা শুরু হয়নি। এত সকালে বিছানায় ও না থাকার একটাই মানে, মারা গেছে দীপু। রাতে কোনো এক সময়। কাল বিকালেও তো ভালো দেখে গেছে ছেলেটাকে। কি হলো? কেবিন থেকে বেরিয়ে নার্স স্টেশনের দিকে ছুটলো সে। দীপুর কি হয়েছে ওখানেই খোঁজ পাওয়া যাবে। পর্দা সরিয়ে উকি দিতেই স্থির হয়ে গেল কিশোর। ফুসফুসে আটকে রাখা বাতাস ছেড়ে দিল সশব্দে। স্বস্তির নিঃশ্বাস, হাসি ফুটল মুখে। ওই তো দাঁড়িয়ে আছে দীপু, মারা যায়নি। শক্ত করে ওর এক হাত ধরে রেখেছে ওর মা। ওকে দেখে এতটাই খুশি লাগলো কিশোরের, টুক করে গিয়ে ওর ফ্যাকাশে গালে একটা চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করলো, কিন্তু লজ্জায় পারল না। এত তাড়াতাড়ি ওকে রিলিজ দিল কিভাবে? স্টাফ ডাক্তার যিনি রিলিজ দেন তিনি তো এখনো আসেননি। আসবেন 11টায়। জরুরি ভিত্তিতে অন্য কোনো ডাক্তার দিতে পারেন অবশ্য, রোগীর অভিভাবক যদি সই দেয়। তার মানে তাই দেওয়া হয়েছে।
ছেলেকে বের করে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন মা। আরও একটা ব্যাপার অবাক করলো ওকে। অরুণের সঙ্গে কথা বলেছে দীপুর মা। বেশ কিছুটা দূরে নার্সের একটা ডেস্কের কাছে রয়েছে ওরা। কি বলছে ওখান থেকে শোনা যাচ্ছে না। ওর অবাক হওয়ার একটাই কারণ, অরুণ এই তলায় কেন? ওর তো ডিউটি এখানে নয়। গতকালই ক্যান্টিনে খেতে বসে জানিয়েছে ওর ডিউটি হলো সার্জিক্যাল ফ্লোরে। দীপুর মায়ের সঙ্গে তার পরিচয় হলো কি করে? পাশাপাশি বাড়ি নাকি? কি কথা বলছে? অরুণ সেদিককার গেঞ্জিটায় লাল কালো ডোরা, বুকে ইয়াবর একটা বাদুড়ের ছবি। আজব রুচি ওর। আনমনে কথা বলতে বলতে ছেলের হাত ছেড়ে দিল মহিলা। দরজার দিকে ঘুরে তাকালো দীপু। কয়েক পা এগুলো কিশোর। হেসে ভাল্লুকটা দেখে ভুরু নাচালো। উজ্জ্বল হলো দীপুর মুখ। চোখ দুটো নীরবে জিজ্ঞাসা করলো, আমার? মাথা ঝাঁকালো কিশোর। মায়ের দিকে ফিরল দীপু। অরুণের সঙ্গে জরুরি কথা বলছে মা। এই সঙ্গে আস্তে করে সরে এলো দীপু। পায়ে পায়ে এসে দাঁড়ালো কিশোরের কাছে। এই নাও। ওর হাতে পুতুলটা ধরিয়ে দিল কিশোর। পুতুলটাকে জড়িয়ে ধরে ওটা নরম গালে গাল ঘষতে লাগলো দীপু। পছন্দ হয়েছে? হেসে জিজ্ঞেস করলো কিশোর। মাথা ঝাঁকালো দীপু, কিছু বলল না। এটা তোমাকে গিফট করলাম, দেখে দেখে আমার কথা মনে করো। কিশোরের একটা হাত ধরলো দীপু। ছাড়ার ইচ্ছে নেই। বাড়ি গেলেই ভালো লাগবে তোমার, আর কান্না পাবে না। এই নাও, যাও, তোমার আম্মু ডাকছে। মহিলার দিকে তাকালো দীপু। আবার ফিরল কিশোরের দিকে। পানি টলমল করছে চোখের কোণে। ফিসফিস করে বলল, ও আমার আম্মু না। 4। ভুরু কুঁচকে গেল কিশোরের। দীপুর দিকে জানতে চাইলো, কি বলছো? নিশ্চয়ই উনি তোমার আম্মু। মাথা নাড়ল দীপু। না, আম্মু না। দীপু, এদিকে এসো, ডাক দিল মহিলা। এই সময় কি যেন বলে আবার তাকে অন্যমনস্ক করে দিল অরুণ। আম্মু না? তাহলে কে উনি? জিজ্ঞেস করলো কিশোর। অসুখে মাথা খারাপ হয়ে গেল নাকি ছেলেটার? উল্টো পাল্টা বকছে। আমি কিছু বলবো না, তাহলে রেগে যাবে, মারবে আমাকে। কেন রেগে যাবেন উনি? উনি কে? মাথাটা ঝুলে পড়লো দীপুর। আমি বাড়ি যাব। এই দীপু, ডাকছি যে কথা কানে যায় না? জলদি এসো। তীক্ষ্ণ হয়ে উঠল মিসেস ইসলামের কণ্ঠ। সে আর অরুণ দুজনেই তাকিয়ে আছে কিশোর ও দীপুর দিকে। যেতে যেন ইচ্ছে করছে না দীপুর। এমন ভঙ্গিতে পা টেনে টেনে মহিলার দিকে গেল সে। তাকিয়ে আছে কিশোর। ধমক দিয়ে দীপুকে কি যেন জিজ্ঞেস করলো মহিলা। অনুমান করতে পারলো ভালুকটার কথা বলছে ওকে। ওটাকে আরো শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরলো দীপু। আবার কিশোরের দিকে তাকালো মহিলা। তারপর দীপুর এক হাত ধরে টেনে নিয়ে চললো এলিভেটরের দিকে। ভিতরে ঢুকে যাওয়ার আগে দীপু ফিরে তাকালো। ওর চোখে আবারও অনুনয় দৃষ্টি দেখতে পেল কিশোর। অরুণের কাছে এসে দাঁড়ালো সে। পকেট থেকে চিরুনি বের করে চুল আঁচড়াতে শুরু করলো অরুণ। কিশোর জিজ্ঞাসা করলো, তুমি এই ফ্লোরে? ডাক্তার আকবর পাঠিয়েছেন। বাচ্চাদের তুমি খুব ভালোবাসো না? ভাল্লুকটা পেয়ে খুব খুশি হয়েছে দীপু। ওই মহিলা নিশ্চয়ই দীপুর মা। তাই তো বললো। তাই তো বললো মানে? প্রশ্নটা এড়িয়ে গেল অরুণ। কি কথা বললে এ তো? এই নানা রকম খোঁজখবর নিল। কক্সবাজারে নতুন এসেছে। লাইট হাউসটার অনেক পরে পাহাড়ের গোড়ায় বাসা নিয়েছে। ওখান থেকে সবচেয়ে কাছের ফার্মেসিটা কোথায় জিজ্ঞেস করলো আমাকে। দীপুর জন্য রাত বিরেতে ওষুধের দরকার হতে পারে। ও। টেলিফোন বাজলো। ঘুরে তাকালো কিশোর। এদিকে ওদিকে দেখলো। কোনো নার্সকে চোখে পড়লো না। ওরই ধরা উচিত। এগিয়ে গেল সেদিকে। রিসিভার তুলতে গিয়ে চোখ পড়লো ডেস্কের পাশে রাখা একটা তাকের দিকে। একটা বাক্সে মখমলের তৈরি খাঁজে 3টি লম্বা ছুরির উপর দৃষ্টি আটকে গেল। সার্জিক্যাল নাইফ। চকচক করছে স্টেইনলেস স্টিলের তীক্ষ্ণতার ফলাগুলো। রিসিভার কানে ঠেকিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে প্রায় ধমকে একটা সুরে একটা কণ্ঠ জিজ্ঞাসা করলো, কে? অরুণ? না, দিচ্ছি ওকে, ধরুন। রিসিভার কানে ঠেকে অরুণ বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি স্যার, সরি। এক রোগীর মা আটকে দিয়েছিল। ডাক পড়েছে অরুণের। আর কথা বলা যাবে না। দরজার দিকে রওনা হলো কিশোর। বেরোনোর আগে কি মনে হতে আবার ফিরে তাকালো। ছুরির বাক্সটা তুলে নিয়ে পকেটে ভরছে অরুণ। থমকে গেল কিশোর। ওর দিকে তাকানোর আর সময় নেই অরুণের। তাড়াহুড়ো করে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। নিজের অজান্তেই মুখের কাছে হাত উঠে এলো কিশোরের। চিমটি কাটতে আরম্ভ করলো নিচের ঠোঁটে। যেভাবে বাক্সটা পকেটে ভরলো অরুণ, তাতে মনে হয়েছে চুরিগুলো চুরি করেছে সে। ভাবতে ভাবতে করিডোর দিয়ে বেরিয়ে এলো কিশোর। হইচই করতে করতে সিঁড়ি বেয়ে উঠে এলো কয়েকজন শ্রমিক আর মিস্ত্রি। পাশের দ্বিতীয় উইংটাতে কাজ করতে যাচ্ছে। মনে হচ্ছে এদিক দিয়ে ছাড়া আর কোনো পথ নেই, নইলে এভাবে হাসপাতালে ঢুকতে দিত না ওদের।
শ্রমিকদের দিকে চোখ আর অন্যমনস্ক থাকায় নার্স বিশাখা গোমেজকে নার্স স্টেশনে ঢুকতেই দেখল না সে। ফোনের শব্দ পেয়ে ফিরে তাকিয়ে দেখে ফোন তুলেছে বিশাখা। ছুরিগুলোর কথা বলা দরকার। এগিয়ে গেল কিশোর। নাক কুঁচকে কথা বলেছে বিশাখা। বলো কি? আরো? হায় রে পয়সা! কেউ ভাত পায় না আর কেউ খেলনার পিছনে হাজার হাজার টাকা খরচ করে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার সামনেই একজন ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে। রিসিভার রেখে দিল সে। আনমনে বিড়বিড় করে মাথা নাড়তে থাকলো। কিশোর বলতে গেল সিস্টার, কথা শেষ করতে দিল না বিশাখা। কিশোর, রিসিপশনে যাও তো, 15 নম্বর ঘরের জন্য আরেকটা প্যাকেট রেখে গেছে, নিয়ে আসো। কাণ্ড! খেলনাগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা ট্রাক লাগবে। বিরক্ত লাগলো কিশোরের। হাসপাতালে এই হলো ভলেন্টিয়ারের কাজ, ফরমাইশ খাটা। সারাদিন ধরে এটা ওটা আনা নেওয়া করা, রোগীদের আবদার শোনো, ডাক্তার নার্সদের কাজ করে দেওয়া, এই সব ফালতু। এর চেয়ে আয়না খালার সঙ্গে মুসার মতো তান বিতরণ করে বেড়ানো অনেক ভালো ছিল। দোষটা ওরই। ও ভেবেছিল হাসপাতালের কাজ বৈচিত্র্য থাকবে, তাই এখানে ভলেন্টিয়ার হওয়ার উপর জোর দিয়েছিল। ওরা যে ওকে বয়ের মতো খাটাবে কল্পনাও করতে পারেনি। কাজটা হয়তো সেদিনই ছেড়ে দিত কিশোর, কিন্তু দীপুর রহস্যটা হাসপাতাল ছাড়তে দিল না ওকে। তার ধারণা বিপদের মধ্যে আছে ছেলেটা, ওর জন্য কিছু একটা করা দরকার। বিপদটা কেমন জানা থাকলে সাহায্য করতে পারত, কিন্তু কি করে জানবে? একটাই উপায়, ওর কাছে যেতে হবে, কথা বলতে হবে। ঠিকানা পাবে কোথায়? অরুণকে জিজ্ঞাসা করে জানা যায়। কিন্তু ও যদি জিজ্ঞেস করে দীপুর ব্যাপারে এত আগ্রহ কেন কিশোরের? তাছাড়া আরও একটা কারণে অরুণকে জিজ্ঞেস করা পক্ষপাতিত্ব নয়। ও চুরি চুরি করার পর থেকে ওকে সন্দেহ করতে আরম্ভ করেছে সে। কোথায় যেন একটা খটকা লাগছে। নার্স স্টেশনের পেছন দিকে ছোট্ট একটা অফিসে রোগীদের রেকর্ড রাখা হয়। ডাক্তার আর নার্স বাদে অন্য কারো সেখানে ঢোকা বারণ। কিশোর ঠিক করলো ও ঢুকবে। অফিসের ফাইলে পাওয়া যাবে ঠিকানা। বিকালে যখন নার্সদের শিফট বদল হয়, দ্বিতীয় উইংয়ের কাজ ছেড়ে শ্রমিকরা বেরিয়ে যেতে থাকে, একটা গোলমেলে অবস্থার সৃষ্টি হয়। তখনই ঢোকার উপযুক্ত সময়। কারো চোখে পড়ার সম্ভাবনাও কম। সুযোগের অপেক্ষায় রইল কিশোর। পেয়ে আর এক মুহূর্ত দেরি করলো না সে, ঢুকে পড়ল। ছোট ঘরটায় কাদাকাদি হয়ে আছে ফাইল, কাগজপত্র। ধুলো জমে আছে। বাতাস বদ্ধ। শব্দ শুনে কেউ যদি টের পেয়ে যায়, এই ভয়ে ফ্যান ছাড়ার সাহসও পেল না। তবে দীপুর ফাইলটা খুঁজে বের করতে সময় লাগলো না ওর। ঠিকানা মুখস্থ করে নিয়ে আবার আগের জায়গায় রেখে দিলে ওটা। প্রশ্ন হলো, যাবে কি করে ও বাড়িতে? মিসেস ইসলামকে মোটেও মিশুক মনে হয়নি। সরাসরি বাড়িতে ঢুকে দীপুর সঙ্গে কথা বলা যাবে না। বাইরের কারোর সঙ্গে ওকে কথা বলতে দেখলে মহিলা যথেষ্ট সন্দেহ করবে। ভাবতে ভাবতে মনে পড়ল টিকিট। রেড ক্রসের টিকিট বিক্রি করে চাঁদা তোলার ছুতে যেতে পারে। রবিনের কাছ থেকে একটা টিকিট বুক চেয়ে নিলেই হলো। একা যাবে? যাওয়া যায়। রবিনের সময় থাকলে ওকেও নিয়ে যাওয়া যায়। আর ইতিমধ্যে যদি মুসা ফিরে আসে তাহলে 3জন মিলেই যাবে। ঘড়ি দেখল কিশোর। প্রায় 15 মিনিট কাটিয়েছে অফিসটাতে। শিফট বদল হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। আলো নিভে আস্তে করে ভেজানো দরজাটা ঠেলে ফাঁক করতেই কানে এলো হেড নার্স আনোয়ারা বেগমের কণ্ঠ। জোরে জোরে বলছে, সাফিয়া, এত দেরি করলে কেন? শিকদার স্যার তো চোটে মোটে অস্থির, তোমাকে খোঁজাখুঁজি করছিলেন। 17 নম্বরে নতুন রোগী এসেছে। নার্স সাফিয়াকে ডেস্কের দিকে এগোতে দেখল কিশোর। এদিকেই চোখ। তাড়াতাড়ি দরজাটা আবার ভিজিয়ে দিয়ে অন্ধকারে দাঁড়িয়ে ঘামতে লাগলো। আনোয়ারা বেগম খুব কড়া মানুষ, আর সাফিয়া হচ্ছে বদমেজাজি। অফিস থেকে চুরি করে বেরোনোর সময় কোনো মতেই এই দুজনের সামনে পড়তে চায় না সে। প্রশ্ন করলে কি জবাব দেবে? কোনোই জবাব নেই। 5। কান পেতে রয়েছে কিশোর। কথা থামছে না হলরুমে। দাঁড়িয়ে থাকতেই থাকতে বিরক্ত হয়ে গেল সে। দূর, কিসের এত ঘোড়ার ডিমের ভয়? ধরা পড়লে কাজ বাদ দিয়ে চলে যাবে। সে এখানে চাকরি করতে আসেনি। বিনে পয়সার ভলেন্টিয়ারি, লাভটা ওদেরই। বিনে পয়সায় খাটানো লোক পেয়ে গেছে। কিন্তু আয়না খালার টিটকারির কথা ভেবে দমে গেল আবার। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন হাসপাতালে 2 দিনও টিকতে পারবে না কিশোর। চ্যালেঞ্জ করেছিল সে। এখন বেরিয়ে যাওয়ার মানে হচ্ছে হেরে যাওয়া। একটা জিনিস সবচেয়ে বেশি ঘৃণা করে কিশোর, পরাজয়। অতএব তাড়াতাড়ি হার স্বীকার করতে চাইল না সে, দাঁড়িয়েই রইল। কিন্তু কতক্ষণ? ভীষণ গরম লাগছে। বারবার হাতের মুঠো খুলতে আর বন্ধ করতে লাগলো। না, আর সহ্য করতে পারছে না। দরজাটা ফাঁক করলে কিছুটা বাতাস আসবে, নার্সরা কি করছে তাও দেখতে পাবে। এই সুযোগ বুঝে ওদের অলক্ষ্যে চট করে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করতে পারবে।
আনোয়ারা বেগম বেরিয়ে গেছে। নার্স স্টেশনে একা সাফিয়া। একটা চার্ট দেখলো। বাস্কেটে রাখা কয়েকটা কাগজ তুলে দেখার সময় একটা কাগজ মাটিতে পড়ে গেল। সেটা তোলার জন্য নিচু হয়ে মাথাটা ঢুকিয়ে দিতে হলো ডেস্কের নিচে। দরজা খুলে বেরোলে এখন দেখতে পাবে না কিশোরকে, এই সুযোগ। একটা মুহূর্ত আর দেরি করলো না, সে বেরিয়ে এসে দৌড় দিল একটা ডেস্কের পাশ দিয়ে, কিন্তু ফাঁকি দিতে পারলো না। মাথা তুলে ফেলেছে সাফিয়া, দেখে ফেললো ওকে। চিৎকার দিয়ে ডাকলো, এই কে, কে তুমি? শুধু পেছনটা দেখে মনে হলো চিনতে পারেনি, তাই থামলো না কিশোর। এই দাঁড়াও। দাঁড়ানো না কিশোর। নার্স স্টেশনে ঢুকেছে একজন রোগীর আত্মীয়। আর একটু হলে তার গায়ে ধাক্কা লাগিয়ে ফেলেছিল। লাফিয়ে উঠে দাঁড়ালো সাফিয়া। জুতোর খটাখট শব্দ তুলে আসতে শুরু করলো পেছন থেকে। করিডোর ধরে ছুটলো কিশোর, বাঁক নিয়ে এগোলো। সামনে দেওয়াল, যাওয়ার জায়গা নাই। একপাশে একটা এলিভেটর, অনেক বড়, সর্বসাধারণের ব্যবহারের জন্য নয়, এমনকি ভলেন্টিয়ারদের জন্যও নয়। ভারী জিনিসপত্র যেমন স্ট্রেচার, রোগীর বেড একতলা থেকে অন্য তলায় নেওয়ার প্রয়োজন হলে ওটা দিয়ে ওঠানো নামানো হয়। এইমাত্র একটা অপারেশন টেবিল ওঠানো হয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে দরজা। সাফিয়াকে ফাঁকি দেওয়ার আর কোনো উপায় না দেখে হুড়মুড় করে তাতে ঢুকে পড়লো কিশোর। ও ঢোকার আগেই বোতাম টিপে দিয়েছে অপারেটর। বন্ধ হয়ে গেল দরজা। পৌঁছাতে গিয়ে টেবিলে ধাক্কা খেলো কিশোর। এক মহিলাকে তাতে চিৎ করে শোয়ানো, চোখ বোজা, ফ্যাকাশে রক্তশূন্য মুখ। পায়ের কাছে রাখা মনিটরিং মেশিন ঝিরঝির করে চলছে। থেকে থেকে বিপ বিপ শব্দ করে উঠছে। অক্সিজেন বোতল থেকে পাইপ চলে গেছে নাকের ভেতর। দণ্ডে ঝোলানো স্যালাইনের বোতলের সরু নল ঢুকে গেছে মহিলার গায়ের চাদরের নিচে। জরুরি অপারেশন করতে নিয়ে যাওয়া হচ্ছে বোধহয়। কিশোরের গায়ে ধাক্কা লেগে দুলিয়ে উঠল দণ্ডে ঝোলানো বোতল। ধমকে উঠল অপারেটর, আরে করছো কি? ফেলবে তো। তুমি এতে ঢুকেছো কেন? এটা দিয়ে কি নামানো নিষেধ? থামিয়ে দিচ্ছি, এক্ষুনি নামো, চাকরিটা খাবে আমার। গজগজ করতে করতে বোতাম টিপে দিয়ে ভুরু কুচকে ওর দিকে তাকালো অপারেটর। মৃদু একটা ঝাঁকি দিয়ে থেমে গেল এলিভেটর। দরজা ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে নেমে পড়ল কিশোর। চোখ পড়ল একটা দরজার দিকে। লেখা রয়েছে নিষিদ্ধ এলাকা, অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া ঢোকা নিষেধ। বাপরে, কি বাংলা! কেন যে এরা এভাবে ইংরেজির অনুবাদ করতে যায়? তার চেয়ে বক্তব্যটা সহজ বাংলায় লিখে দিলেই পারে। পেছনে বন্ধ হয়ে গেল এলিভেটরের দরজা। চারপাশে তাকাতে লাগলো সে। কোনো করিডোর নয়, বিশাল এক হল ঘরে দাঁড়িয়ে আছে। ঘরের একপাশে দেওয়াল ঘেঁষে নেমে এসেছে এলিভেটরের শ্যাফট। আলো খুব কম, প্রায় অন্ধকার হয়ে আছে ঘরটা। নিঝুম নির্জন। এখানে কখনো আসেনি সে। আসবে কি? ভলেন্টিয়ারি করার পর কি সময় পায় নাকি? বিশাল হাসপাতালের অনেক জায়গায় এখনো অদেখা তার। সাধারণ মেডিকেল ওয়ার্ডের মতো লাগছে না ঘরটাকে। এ কোথায় ঢুকলো? বেরোবে কি করে? দ্বিধায় পড়ে গেল সে। সরে যেতে শুরু করলো এলিভেটরের দরজার কাছ থেকে। শ্যাফটের ভেতরে একটা ঘর ঘর শব্দ হতে ফিরে তাকালো। দরজার ওপরে লাল বাতিগুলো এলিভেটরের অবস্থান নির্দেশ করছে। ওপরে উঠেছে আবার ওটা। নিচে রোগিণীকে পৌঁছে দিয়ে আবার উপরে যাচ্ছে। নিশ্চয়ই বোতাম টিপেছে কেউ। কয়তলায় থামে দেখার জন্য দাঁড়ালো কিশোর। 4 তলায় থামলো। তার মানে নার্স সাফিয়া। এলিভেটরের দরজার ওপাশে সিগন্যাল লাইট দেখে জেনে গেছে কোন ফ্লোরে নেমেছে কিশোর। তার পিছু নিতে আসছে এখন। ও না নেমে আসার আগেই পালাতে হবে। অন্ধকার হল ধরে ছুটলো কিশোর। কোন দিক দিয়ে বেরোনো যাবে বুঝলো না। প্রতিটা বন্ধ দরজায় ধাক্কা দিয়ে দেখতে লাগলো খোলে কিনা। সবগুলোতে তালা লাগানো। সিঁড়ি কোথায়? কিংবা আরেকটা এলিভেটর যেটা দিয়ে সবাই নামতে পারে। একটা অন্ধকার কোণে এসে থমকে দাঁড়ালো। কে যেন ঘাপটি মেরে বসে আছে, নড়ছে না। ভালো করে দেখতে গিয়ে আরেকটু হলেই হেসে ফেলেছিল। একটা বালতি, পাশে মেঝে মোছার জন্য পাট দিয়ে তৈরি ঝাড়ন। পানির বালতি আর ঝাড়ন ফেলে কোথায় গেল ঝাড়ুদার? ছুটি হয়ে গেছে নাকি, নাকি বাথরুমে? মাথা ঘামালো না কিশোর। দৌড় দিল দেয়াল ঘেঁষে। ঘরটা অনেকটা করিডোরের মতোই লম্বা। বাঁক আছে। দেওয়ালের একটা মোড় ঘুরে অন্য পাশে আসতে একটা দরজা চোখে পড়ল। ওপাশে কেউ আছে কিনা জানে না। ওকে দেখলে চেঁচামেচি শুরু করতে পারে। করুক, কেয়ার করে না। বরং জিজ্ঞাসা করে জেনে নেবে কোন দিক দিয়ে বেরোতে হয়। যাই ঘটুক, নার্স সাফিয়া ওকে দেখে চিনে না ফেললেই হলো। দরজার নব ধরে মোচড় দিল সে। ঘুরলো ওটা। ঠেলা দিতেই খুলে গেল পাল্লা। ঢুকে পড়ল কিশোর। সাংঘাতিক ঠান্ডা ঘর। মুহূর্তে কাঁপ ধরে গেল ওর। রাসায়নিক পদার্থের তীব্র গন্ধ বাতাসে। দম আটকে আসে। আবছা অন্ধকার চোখে সয়ে আসার অপেক্ষায় রইল সে। ধীরে ধীরে চোখের সামনে অস্পষ্টভাবে ফুটে উঠল কয়েকটা ধাতব উঁচু পায়াওয়ালা টেবিলের অবয়ব। সারি দিয়ে রাখা, মাঝখান দিয়ে গলিপথ। তার ভেতর দিয়ে এগোতে শুরু করলো সে।
ছুঁয়ে দেখতে গেল টেবিলের ধার। ঝটকা দিয়ে হাত সরিয়ে আনলো, বরফের মতো ঠান্ডা। পা পড়ল মেঝেতে জমে থাকা পানিতে। অবাক কাণ্ড, ঘরের মধ্যে পানি জমলো কিভাবে? পিছলে বেলো পা, পড়ে যাচ্ছে। কিছু একটা ধরে বাঁচার জন্য থাবা মারলো। হাত ঠেকলো টেবিলে রাখা একটা মসৃণ শক্ত বরফের মতো শীতল জিনিস। বুঝে ফেললো জিনিসটা কি। মরা মানুষ। লাশের কাঁধ খামচে ধরেছে সে। 6। ঝটকা দিয়ে হাত সরিয়ে আনলো কিশোর। কোথায় আছে বুঝে ফেলেছে। লাশ কাটা ঘর। সেই জন্যই এত ঠান্ডা। বাতাসে রাসায়নিকের কড়া গন্ধ মানেও এখন জানা। ফর্মালডিহাইড। মৃতদেহ পচন থেকে রক্ষা করার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে মানুষের দেহ কাটাছেঁড়া করা হয়। লাশ কেটে হাত পাকায় মেডিকেলের ছাত্ররা। চোখে অন্ধকার পুরোপুরি সয়ে গেছে এখন। চারিদিকে তাকিয়ে অসংখ্য লাশ দেখতে পেল সে। টেবিলে শোয়ানো, কোনোটা আস্ত কোনোটা কাটা। ভয়াবহ এই জায়গায় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করলো না ওর। ঘুরে রওনা দিল দরজার দিকে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবে বাঁচে। বাইরে পদশব্দ কানে আসতেই থেমে গেল সে। নার্স সাফিয়া কি পৌঁছে গেছে? সশব্দে বন্ধ হয়ে গেল দরজার পাল্লা। চাবির গোছার ঝনঝন শব্দ। তালা লাগিয়ে দেওয়া হলো বাইরে থেকে। পদশব্দ শোনা যাচ্ছে। জানোয়ারের মতো একটা গোঙানি বেরিয়ে এলো ওর গলা থেকে। দরজার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য দৌড় দিল। পা বাঁধলো যেন কিসে। ওর গায়ের উপর পড়ল সেটা। কঠিন একটা বাহু গলা পেঁচিয়ে ধরল। চিৎকার করে গা ঝাড়া দিল সে। মেঝেতে গড়িয়ে পড়ে খটাখট করে উঠল সাদা একটা জিনিস। কঙ্কাল। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো ছিল ওটা। ওর পা লেগে পড়েছে। লাফ দিয়ে পিছিয়ে আসতে গিয়ে হাতে লাগলো ঠান্ডা কি যেন। পাশ ফিরে তাকিয়ে দেখে টেবিলে শোয়ানো একটা লাশের হাত। শুধু ধর আছে লাশটার, মাথা কাটা। খাড়া করে মাথাটা বসিয়ে রাখা হয়েছে একপাশে। চোখ বোজা। বিকট ভঙ্গিতে বেরিয়ে আছে দাঁতগুলো। কপাল থেকে পেছনের দিকে চুল অর্ধেক ছাঁচা। সাদা হয়ে আছে রক্তহীন খুলির চামড়া। বীভৎস এসব দৃশ্য আর সহ্য করা যাচ্ছে না। এক্ষুনি বেরোনো দরকার। জোরে জোরে থাবা মারতে শুরু করলো দরজায়। বাইরে যেই থাকুক থাক, নার্স সাফিয়া হলেও আর পরোয়া নেই। এতক্ষণে মনে হলো দেখলে কি করবে ও? বড়জোর নালিশ করবে নার্স সুপারভাইজার কিংবা শিফট ইনচার্জের কাছে। ওরা ওকে আর ধরে খেয়ে ফেলবে না। ওই মহিলার ভয়ে পালাচ্ছিল বলে নিজের উপরই রাগ হলো এখন। আসলে হাসপাতাল জায়গাটাই এমন, সবচেয়ে সাহসী মানুষকেও কেমন যেন করে ফেলে। স্নায়ুর জোর কমিয়ে দিয়ে ভীতু করে তোলে। কিল মেরে ধাক্কাধাক্কি করে অনেক চিৎকার করলো। কিন্তু কেউ এগিয়ে এলো না দরজা খুলে দিতে। কানে কারো কানে পৌঁছালো না তার চিৎকার। ঠান্ডার দরজায় গায়ে কপাল ঠেকে চুপ করে দাঁড়িয়ে থাকলো পুরো 15 সেকেন্ড। এই সময় মনে হলো আরো কেউ আছে এই ঘরে। মনে হলো নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। ঝট করে ফিরে তাকালো। কই, কিছুই তো নেই। আবছা অন্ধকারে ভালো মতো দেখার জন্য টান টান করতে গিয়ে চোখ ব্যথা করে ফেললো। স্তব্ধ হয়ে আছে পুরো ঘর। কোনো কিছুই তাকে ধরার জন্য এগিয়ে আসছে না। ধাতব টেবিলগুলোতে স্থির হয়ে আছে লাশগুলো। নড়ছে না কোনোটাই। ভূত প্রেতে একটু বিশ্বাস নেই ওর। সত্যি যদি কেউ থাকে তাহলে লাশ নয়, জীবন্ত কেউ মানুষ। আর তা না হলে সবই ওর মনের ভুল। হঠাৎ করে লাশ কাটা ঘরে ঢুকে পড়ায় ভয়ে সব ওলটপালট হয়ে গিয়েছে ওর মাথার মধ্যে। যখন খেয়াল করলো নিঃশ্বাসের শব্দটাও নিজেরই, নাক দিয়ে বেরোনো বাতাস দরজার পাল্লায় বাড়ি খেয়েছিল বলে নীরবতার মধ্যে আরেক রকম লেগেছে, ধমক লাগালো মনকে। ভয় পেলে ভাবনা গুলিয়ে যায়, আর গুলোলে এখান থেকে বেরোনোর উপায় বের করতে পারবে না। দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। ঘন ঘন কয়েকবার চিমটি কাটলো নিচের ঠোঁটে। দ্রুত শান্ত হয়ে আসছে অস্থির মন। ভাবলো কতক্ষণ আটকে থাকতে হবে ওকে এখানে। দিনের বেলা কাজ করেছে এখানে ছাত্ররা, বিকালেও ঢোকার খানিক আগে বেরিয়েছে। আস্তে আস্তে আবার কমপক্ষে আগামীকাল সকাল 10টা। ততক্ষণে ভয়াবহ ঘরটার মধ্যে আটকে থাকতে হবে ওকে। নিশ্চয়ই বেরোনোর আর কোনো পথ নেই। থাকলে বাইরে থেকে তালা দিয়ে আটকে যেত না দারোয়ান। বাইরে থেকে? পলকে ভাবনাটা খেলে গেল মাথায়। নবের তালা আটকে দিলে বাইরে থেকে চাবি ছাড়া খোলা যায় না বটে, কিন্তু ভেতর থেকে তো খোলা যায়। ইস, এই সহজ কথাটা মাথায় ছিল না। মনে পড়ার সঙ্গে সঙ্গে চেপে ধরল নবটা। এক মোচড় দিতেই কিট করে খুলে গেল লক। পাল্লা খুলতে দেরি হলো না। বাইরে বেরিয়ে এলো সে। দরজাটা লাগানোরও প্রয়োজন বোধ করলো না। হাঁ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। আহ, কি আরাম! ফর্মালডিহাইডের জঘন্য গন্ধটা আর নেই। লাশকাটা ঘর থেকে বেরিয়েও আবার সে আগের সমস্যা। এই ফ্লোর থেকে বেরোবে কি করে? দেওয়াল ঘেঁষে ঘেঁষে হাঁটতে আরম্ভ করলো। ভালো মতো না দেখে আর কোনো দরজা দিয়ে হুট করে ঢুকে পড়বে না। একবারেই শিক্ষা হয়ে গিয়েছে।
ঘরটা এল প্যাটার্নের। এলের এক প্রান্তে পৌঁছাতেই একটা করিডোর দেখতে পেল। সামনের দিকে তাকিয়েই দেখতে গেল যেন হোঁচট খেয়ে। এলিভেটরের কাছে দাঁড়িয়ে আছে নার্স সাফিয়া, সঙ্গে লম্বা আরেকজন লোক, গায়ে সাদা ল্যাব কোট। সিকিউরিটি গার্ড নয়, ওরা ছাই রঙের ইউনিফর্ম পরে। এই লোকটা ডাক্তার। পেছন থেকে দেখে লোকটাকে চিনতে পারলো না কিশোর। ওকে ধরার জন্য একজন ডাক্তারকে ডেকে নিয়েছে সাফিয়া। ডাকা উচিত ছিল সিকিউরিটিকে। নিদেন পক্ষে দারোয়ান, পিয়ন কিংবা কোনো ওয়ার্ড বয় সাহায্য নিতে পারত। চোর ধরার জন্য ডাক্তার ডাকাটা মোটেও স্বাভাবিক নয়। পিছিয়ে এলো আবার কিশোর। ছায়ায় গা মিশিয়ে দাঁড়িয়ে রইল। ওরা কি করে দেখছে। কথা বলছে দুজনে, কি বলছে দূর থেকে বোঝা গেল না। এলিভেটরের দরজা খুলে গেল। তাতে ওঠার সময় মুখটা এদিকে ঘোরালেন ডাক্তার। ভুরু কুঁচকে গেল কিশোরের। ডাক্তার শিকদার হেমায়েত হোসেন, শিশু বিশেষজ্ঞ, এই হাসপাতালের শিফট ইনচার্জ। আশ্চর্য, পলাতক এক স্টুডেন্ট ভলেন্টিয়ারকে ধরার জন্য এত বড় একজন চিকিৎসককে ডেকে আনলো সাফিয়া। না, ব্যাপারটা আসলে তা নয়। নিজেকেই নিজে জবাব দিল কিশোর। ওকে খুঁজে না পেয়ে সাফিয়া এলিভেটরের জন্য দাঁড়িয়েছিল। এই সময় ডাক্তার সাহেবও সেখানে এসেছেন এলিভেটর ব্যবহার করার জন্য। অপেক্ষা করার সময় দুজনে কথা বলাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। তিনি চাইল্ড স্পেশালিস্ট, সাফিয়া চিলড্রেন্স ফ্লোরে ডিউটি দেয়। তাছাড়া তিনি শিফট ইনচার্জ, নার্সদের ডিউটি ভাগ করেন। তার সঙ্গে একজন নার্স কথা বলতেই পারে। অকারণ সন্দেহ। মনে মনে নিজেকে বকা দিল কিশোর। এলিভেটরের দরজা বন্ধ হয়ে গেল। সাফিয়া ডাক্তার দুজনেই চলে গেলেন। এলিভেটরের অপেক্ষায় রইল না কিশোর। করিডোর ধরে পাওয়া গেছে সিঁড়ি খুঁজে পেতেও আর অসুবিধা হবে না। পর্ব 7। বাড়ি ফেরার আগে রবিনের সঙ্গে দেখা করলো কিশোর। সব কথা জানালো ওকে। শুনে রবিনও একমত হলো দীপুর ব্যাপারটা রহস্যময়। নিজের মা হলে দীপু তাকে মা বলবে না কেন? ওর বয়সে একটা ছেলে চালাকি করে মিথ্যে বলছে, এটাও হতে পারে না। রবিনও বলল সত্যি কথাটা জানতে হলে দীপুদের বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। তারও ডিউটি শেষ, বেরিয়ে পড়ল কিশোরের সঙ্গে। বাড়ি এলো প্রথমে দুজনে। আয়না খালা আর মুসা ফেরেনি এখনো। আকাশের অবস্থা ভালো না, মেঘ করেছে। সাগরে ঢেউয়ের দাপাদাপি একটুও কমেনি, বরং বেড়েছে। বোধহয় সেজন্যই আসতে পারছে না, কিংবা চলে গেছে বহুদূরে কোথাও। বাগানে ফুল গাছের মরা ডাল কাটছে মোবারক। একবার তাকে নীরব একটা হাসি দিয়ে আবার কাজে মন দিল। কাজের বুয়া ওদের চা নাস্তা বানিয়ে দিল। হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল আবার দুই গোয়েন্দা। দীপুদের বাড়িতে যাওয়ার জন্য একটা রিক্সা নিল। কোথায় যাবে ওরা শুনেই আঁতকে উঠল রিক্সাওয়ালা। ওদের চেয়ে বছর দুয়েকের বড়। কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলল, হেদিকে যে যাইবেন, জানেন কি আছে? মাথা নাড়ল কিশোর। না, কি আছে? কবর। তাতে কি? খ্রিস্টানদের কবর। তাতেই বা কি? অনেক পুরান কবর কইলাম। হেই যে ব্রিটিশ আমলে ডাকাতরা আইতো জাহাজে কইরা, হেরার কবরও আছে। পুরানা বাড়ি আছে, চাইর পাশে জঙ্গল, আগে বাঘ থাকতো, অহন অবশ্য নাই, তয় ভূত আছে। হেসে ফেলল কিশোর। থাকলে থাকবে, মানুষ তো বাড়িঘর বানিয়ে থাকছে ওখানে। ভূতে ওদের কিছু না করলে আমাদেরকে করবে কেন? জবাব দিতে না পেরে রেগে গেল রিক্সাওয়ালা। চুপ করে গেল। ছোকরাটাকে ওর ভালো লেগেছে, তাই জিজ্ঞেস করলো, তোমার নাম কি? হিরণ মিয়া। এ শহরে কতদিন আছো? 1 বছর। আগে ঢাকা শহরে রিক্সা চালাইতাম, পয়সা ওইখানে ভালোই পাওয়া যায়। কিন্তু যে যানজট আর রাস্তার পানি, কাবু ইয়া ভাইগ্যা আইছি। পুলিশেও বেজান বিরান বিড়ায়। ইহানে পয়সা অত নাই, তবে যন্ত্রণাও অত নাই, কষ্ট কম। তার মানে এই শহরের সব জায়গায় তুমি চেনো? রবিন বলল। চিনমু না কেন? সুরু শহর ঢার তুলনায় এক্কেরে সুরু। 2 দিনও লাগে না সব চিনতে। হিরণ মিয়া থাকাতে ঠিকানা খুঁজে বের করতে তেমন কোনো অসুবিধাই হলো না গোয়েন্দাদের। একটা কথা ঠিক বলেছে রিক্সাওয়ালা ছোকরা, রাস্তা দেখলেই ভুতুরেই মনে হয়। মেঘলা আকাশ, সন্ধ্যা লাগে লাগে। এই সময় জায়গাটাতে ঢুকেই গা ছমছম করতে লাগলো ওদের। যদিও কোনো কারণ নেই, ভুতুনে ঘটনা ঘটল না। এক পাশে পাহাড়, ঘন ঝোপঝাড়, মনে হয় কি যেন রহস্য লুকিয়ে রেখেছে। বাড়িঘরগুলোর পেছনে বন। রাস্তাটার নাম কি হিরণ মিয়া? জানতে চাইল রবিন। আপনি কিন্তু খুব বাংলা কন সাব। দেখতে তো দেখা যায় বিদেশিদের লাহান। হাসল রবিন। ছোটবেলা থেকে বাঙালির সঙ্গে ওঠা বসা, কয়েকবার বাংলাদেশে এসে থেকে গেছি। বাংলা শেখা আর কঠিন কি? রাস্তাটার নাম কি? এই রাস্তার কোনো নাম নাই, আমি রাখছি ভূতের গলি। বাহ, ভালো নাম মানিয়েছে। কিশোরের দিকে তাকালো রবিন। ঢাকাতে একটা ভূতের গলি আছে না? কিশোর জবাব দেওয়ার আগে হিরণ মিয়া বলল, হ আছে। ওইটা ভূতের গলি না, অহন হইল মাইনসের গলি।
বাপরে বাপ, যা ঘিঞ্জি! মাইনষের ঠেলায় মাইনষেই পলায়, আর ভূত থাকবো কেমনে? এই যে দেখেন না, আমি পলাই আইছি। ভূতের গলির কাছে বস্তিতেই থাকতাম। ও, এই জন্যই ভূতের গলির নামটা চট করে মাথায় এসে গেছে তোমার, হেসে বলল কিশোর। আশেপাশে তাকাতে তাকাতে বলল, সত্যি নামটা মানানসই। তোমাকে তো খুব বুদ্ধিমান বলে মনে হচ্ছে। লেখাপড়া জানো নাকি? হ, ক্লাস 5 পর্যন্ত পড়ছি। পরনের ইচ্ছা আসিল আরো, কইতে পারমু? 11 জন বাই বাইন। বাপে খাওয়াইব কইতে? বাড়ি কোথায়, কুমিল্লার দিকে নাকি? হাসিতে দাঁত সব বেরিয়ে পড়ল হিরণ মিয়ার। আপনি জানলেন কেমনে? তোমার ভাষা শুনে। মোড় নিল পথটা, দ্রুত কমে যাচ্ছে আলো। পাহাড়ের ঢালে এক জায়গায় ঘন ঘাসের মধ্যে 2-4টা পুরনো পাথর বেরিয়ে থাকতে দেখা গেল। হিরণ মিয়া জানালো ওটাই পুরনো গোরস্থান। কয়েক মিনিট চুপচাপ রিক্সা চালানোর পর একটা বহু পুরনো বাড়ি দেখিয়ে বলল, আপনার এমন হয় ওই বাড়িটার খোঁজ করতেছেন? পাকা বাড়ি, ওপরে টিনের চাল। ইংরেজ আমলে তৈরি করেছিল হয়তো কোনো বিদেশি। তারপরে এই দেশে ওদের দখলে চলে গেছে, তবে বিশেষ যত্ন নেওয়া হয় না। সামনে বড় বাগান ছিল এককালে, এখন তার চিহ্ন আছে কেবল। রাখো তো গেটের সামনে, কিশোর বলল। রংচটা কাঠের গেটের সামনে রিক্সা দাঁড় করালো হিরণ মিয়া। কোমর থেকে গামছা খুলে মুখের ঘাম মুছতে শুরু করলো। আপনারা কি কোনো কামে যাইবেন ওই বাড়িত, না বেড়াইতে আইছেন? কাজেই এসেছি, জবাব দিল কিশোর। একজন পরিচিত মহিলা থাকেন ওই বাড়িতে, তার সঙ্গে দেখা করব। তুমি এখানে দাঁড়াও, আমরা আসছি। গেটের ভেতরে ঢুকে ঘাসে ঢাকা পথে ধরে হাঁটতে লাগলো রবিন। শহরে এত বাসাবাড়ি থাকতে এই জঙ্গলের ধারে থাকতে এলো কেন মহিলা, তাও অসুস্থ একটা বাচ্চা নিয়ে? ফিসফিস করছো কেন, ভয় পাচ্ছ নাকি? না, পাচ্ছি না, অস্বস্তি লাগছে। কান পাতল কিশোর। কি হলো, জানতে চাইল রবিন। বাড়িটার দিকে তাকিয়ে থেকে কিশোর বলল, শুনলে না? বাচ্চা ছেলে চিৎকারের মতো লাগলো। আমার তো মনে হলো বেড়ালের চিৎকার। হুম, মানুষ। পুরনো আমলের বাড়ি, উঁচু বারান্দা। সিঁড়ি বেয়ে উঠে এলো দুইজনে বারান্দায়। দরজার পাশে কলিং বেলের বোতাম দেখতে পেল না। দরজায় টোকা দিল কিশোর, সাড়া নেই। জোরে থাবা দিয়ে ডাকলো, কেউ আছেন? পায়ের শব্দ এগিয়ে এসে থামলো দরজার সামনে। ভেতর থেকে জিজ্ঞাসা করলো একটা মহিলা কণ্ঠ, কে? আমরা। আমরা কে? রেড ক্রস থেকে এসেছি, ঘূর্ণি দুর্গতদের জন্য টিকিট বিক্রি করতে। ছিটকিনি খোলার শব্দ হলো। সামান্য ফাঁক হলো দরজা। সেই মহিলাই, মিসেস ইসলাম। চিনতে পারল কিশোর, কিন্তু ভলেন্টিয়ারের পোশাক খুলে আসায় ওকে বোধহয় চিনতে পারল না মহিলা। ভুরু কুঁচকে দুজনে মুখের দিকে তাকাতে লাগলো। আমরা স্টুডেন্ট ভলেন্টিয়ার, লেকচার শুরু করলো কিশোর। এই যে এত এত লোক অসহায় হয়ে পড়ে আছে, কেউ হাসপাতালে, কেউ বাড়িতে, খেতে পাচ্ছে না, রোগে শোকে কাহিল। হয়েছে হয়েছে, থামো, হাত তুলে বলল মহিলা। ওসব আমি জানি। আমি টাকা দিলেই বা আর কত দেব? ওতে কি কারো উপকার হবে? আপনার একটা টাকাও অনেক ম্যাডাম। টাকা টাকা করে জমিয়েই তো 100 হয়, 100 থেকে 1000। বড় বেশি কথা বলো তুমি, দাঁড়াও। দরজাটা ফাঁক করে রেখেই ভেতরে চলে গেলেন মহিলা। উল্টো দিকের আরেকটা দরজা দিয়ে অন্য ঘরে ঢুকে গেল। কিশোরের কানে কাছে মুখ এনে জিজ্ঞেস করলো রবিন, এই মহিলাই? মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল কিশোর। দাঁড়িয়ে আছে ওরা। মহিলা আর আসে না। অন্ধকার প্রায় হয়ে গেছে। বড় বড় কালো মেঘের স্তর ভেসে যাচ্ছে আকাশে। যে কোনো সময় বিদ্যুৎ চমকাতে শুরু করবে, বৃষ্টি নামবে, ঝড়ও হতে পারে। পাহাড়ের দিকে তাকালো রবিন। পুরনো গোরস্থানটা চোখে পড়ে এখান থেকে, গায়ে কাটা দিল ওর। এত দেরি করছে কেন? কিশোর বলে উঠল, এবার শুনেছ? বিড়াল নয়। রবিনও শুনতে পেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যেন কোনো বাচ্চা ছেলে। হ্যাঁ। পাল্লাটা ঠেলে পুরো ফাঁক করে ফেলল কিশোর। ঘরে আসবাবপত্র পাই কিছুই নেই, গোটা কয়েক পুরনো চেয়ার বাদে। উল্টো দিকে তো দরজা আছেই। মহিলা যেটা দিয়ে ঢুকেছেন ও ছাড়াও আরেক পাশে আরেকটা দরজা আছে, খোলা। কান্নার শব্দ আসছে ওইটা দিয়ে। ঢুকে দেখবে নাকি? দ্বিধা করতে লাগলো কিশোর। ঠিক ওই সময় দরজায় এসে দাঁড়ালো ছেলেটা, দীপু। খালি পা, পরনের পাজামাটা ওর মাপের চেয়ে বেশ কিছুটা বড়। চোখ ডলে ডলে কাঁদছে, আরো ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। অনেক বেশি বিধ্বস্ত লাগছে ওকে। কয়েক ঘন্টায় কি এমন ঘটেছে যে এত খারাপ অবস্থা হয়েছে ওর? কিশোরের উপর চোখ পড়তেই প্রথমে একটা হাত সরিয়ে নিল ছেলেটা, তারপর আরেকটা। কান্না থামিয়ে তাকিয়ে রইল ওর দিকে। দীপু, আমি, চিনতে পেরেছো? দাঁড়িয়ে রইল ছেলেটা, জবাব দিল না। মনে হয় চিনতে পারেনি। কি ব্যাপার দীপু? আমি তোমাকে ভালুকটা দিয়েছিলাম, চিনতে পারছো না? তাও কোনো জবাব দিল না ছেলেটা, তাকিয়ে রইল না চেনার ভঙ্গি। ঘরে ঢুকলেন মিসেস ইসলাম। দীপুকে দরজায় দেখে জ্বলে উঠল তেলে বেগুনে। গটমট করে গিয়ে ওর কাঁধ ধরে ঝাঁকি মেরে বলল, এই পাজি ছেলে, এখানে কি? কতবার না বলেছি ঘর থেকে বেরোবি না?
এক ধাক্কায় দীপুকে ভেতরে ঠেলে দিয়ে দরজা টেনে দিলেন মিসেস ইসলাম। গজগজ করতে করতে এসে দাঁড়ালো কিশোরের সামনে। 10 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলল, নাও। একটা টিকিট ছিঁড়ে বাড়িয়ে দিল কিশোর। ছেলেটা কি আবার অসুস্থ হয়ে পড়েছে নাকি? তাতে তোমার কি? প্রায় থাবা দিয়ে ওর হাত থেকে টিকিটটা কেড়ে নিয়ে মুখের উপর দড়াম করে দরজা লাগিয়ে দিল মহিলা। বারান্দা থেকে নেমে এসে রবিন বলল, ঘটনাটা কি? এই আচরণ কেন মহিলার? সেটাই তো রহস্য। ছেলেটার সঙ্গে মায়ের মতো আচরণ করে না, তাই না? সৎ মায়ের চেয়ে খারাপ। দাঁড়িয়ে গেল কিশোর, রবিনের মুখের দিকে তাকালো। তাই তো, এ ছেলেটার এই কথাটা কিশোরের মনে পড়েনি কেন? দীপু বলেছে ওর মা নয়। ঠিকই বলেছে। অসুস্থ ছেলের সঙ্গে এরকম জঘন্য আচরণ করতে পারেন না কোনো মা। পাওয়া গেছে জবাব। মিসেস ইসলাম দীপুর সৎ মা। কিন্তু তাও কেন যেন মনটা খুঁতখুত করতে থাকলো কিশোরের। মেনে নিতে পারল না জবাবটা। কোথায় যেন কি একটা ঘাপলা রয়ে গেছে। 8 পরদিন সকালে হাসপাতালে ঢুকে অফিসে রিপোর্ট করতেই ক্লার্ক বলল, ওকে দেখা করতে বলেছে নার্স সুপারভাইজার। আঁচ করে ফেলল কিশোর। গন্ডগোল হয়েছে। নিশ্চয়ই চিনে ফেলেছিল গতকাল। তার বিরুদ্ধে রিপোর্ট করেছে সাফিয়া। নইলে নার্স সুপারভাইজার তার সঙ্গে দেখা করতে চাইবেন কেন? অফিসেই আছে নার্স সুপারভাইজার মিসেস রাহেলা মমতাজ। ফাইল দেখছেন। কিশোরকে দেখে হেসে একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, বসো। ফাইলটা দেখা শেষ করে একপাশে ঠেলে রেখে মুখ তুলে আবার বললেন, তোমাকে চিলড্রেন্স 4 থেকে বদলি করে দিলাম। আজ থেকে এক্স রে ডিপার্টমেন্টে কাজ করবে। ওখানে কাজ করতে হয়তো ভালো লাগবে না তোমার, একঘেয়ে লাগতে পারে, তবু কিছু করার নেই। তোমার বিরুদ্ধে সিরিয়াস কমপ্লেইন আছে। কে অভিযোগ করেছে বুঝতে অসুবিধা হলো না কিশোরের। নার্স সাফিয়া। প্রতিবাদ করার জন্য মুখ খুলতে গেল, কিন্তু হাত নেড়ে ওকে থামিয়ে দিয়ে মিসেস মমতাজ বললেন, তোমার কাজের ব্যাপারে কোনো অভিযোগ নেই। গত কয়েকদিনের রেকর্ড খুব ভালো। কিন্তু রোগীদের ওপর গোপনে নজর রাখা, নিষিদ্ধ ফ্লোরে ঘোরাঘুরি করে হাসপাতালের নিয়ম অনুযায়ী, এটা খুব বড় ধরনের অপরাধ। শুধু তাই না, চুরি করে নাকি রেকর্ড রুমে ঢুকে রোগীর ফাইলপত্রও ঘেটেছ তুমি। প্লিজ আমাকে বুঝিয়ে বলতে দিন, অনুনয় করল কিশোর। নার্স সাফিয়া বলছে কে তো, কেন ঢুকেছিলাম? কিশোর, তুমি এখানকার চাকুরে নও। তাহলে লিখিত কৈফিয়ত চাইতাম আমি। তুমি স্বেচ্ছাসেবী, বিনে পয়সায় আমাদের সাহায্য করছো, তাতে আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে আসলে শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। পছন্দ না হলে বড়জোর বলে দিতে পারি, তুমি ভাই আর এসো না এখানে, লাগবে না তোমার ভলেন্টিয়ারি। কিন্তু বেগম মেহেরুন্নেসার অনুরোধে তোমাকে ঢোকানো হয়েছে। তাকে একবার জিজ্ঞাসা না করে। দেখুন, নার্স সাফিয়া আপনাকে কি বলেছে জানি না। আরেকটা ফাইল টেনে নিলেন মিসেস ইসলাম। সাফিয়া সিনিয়র নার্স, অভিজ্ঞ। এই হাসপাতালের তাকে প্রয়োজন। সে আমাকে অনুরোধ করেছে তোমাকে চিলড্রেন্স 4 থেকে সরিয়ে দিতে। তার অনুরোধ না শুনে পারবো না আমি। দেখুন, আমার সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে। কোনো রোগীর উপর গোপনে নজর আমি রাখিনি। সেটা যে অন্যায় অভদ্রতা সেটুকু সাধারণ জ্ঞান আমার আছে। একটা বাচ্চা ছেলে। হয়তো আমার সময় নষ্ট করছো। এক্স রে রুমে কাজ পছন্দ না হলে যখন খুশি বেরিয়ে যেতে পারো। দুর্গতদের সেবা করার জন্য আরও কত উপায় আছে, ত্রাণ বিতরণ, টিকিট বিক্রি। রাগ হয়ে গেল কিশোরের। এই অপমানের প্রতিশোধ না নিয়ে সে ছাড়বে না। নার্স সাফিয়া কেন তার পেছনে লেগেছে সেটা না জেনে তার স্বস্তি নেই। জানতে হলে এই হাসপাতাল ছেড়ে যাওয়া চলবে না। চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি এক্স রে ডিপার্টমেন্টে রিপোর্ট করছি। এক্স রে ডিপার্টমেন্টেও তাকে দিয়ে পিওনের কাজই করানো হলো। ভালো কিছু নয়। খামে প্লেট ঢোকানো, ডাক্তারদের নির্দেশ কাউকে সেটা জানিয়ে আসা, এসব। খিঁচড়ে গেল মেজাজ। এই যদি হয় ভলেন্টিয়ারি, তাহলে কোনো গাধাই এই কাজ করতে আসতো না। সুযোগ পেয়ে চাকরের মতো খাটানো হচ্ছে ওকে। কিছু বলতেও পারছে না। নিজের ইচ্ছায় এসেছে, প্রতিবাদ করতে গেলে বলবে ভালো না লাগলে বিদেয় হও। রাহেলা মমতাজ তো একবার বলেই দিয়েছেন, মানবিকতা দেখিয়ে মানুষের সেবা করতে এলে যে কত লাঞ্ছতা পোহাতে হয় জানা ছিল না ওর। গড়িয়ে গড়িয়ে কাটছে সময়। এখন এমন এক জায়গায় ঢোকানো হয়েছে ওকে, এখান থেকে যে রহস্য তদন্ত করবে তার কোনো উপায়ও নেই। কোনো মতে কয়েকটা ঘন্টা পার করে দিয়ে লাঞ্চের সময় ক্যান্টিনে ঢুকলো। প্ল্যান করে ফেলেছে। টেবিলে বসে রবিনের অপেক্ষা করতে লাগলো। রবিন এলো। কি ঘটেছে জানালো কিশোর। তার পরিকল্পনার কথা বলল। তাই বলে ওর কাছে মাপ চাইতে যাবে? ক্যান্টিনে কোলাহল ছাপিয়ে প্রায় চিৎকার করে উঠল রবিন। আর কোনো উপায় নেই, এই রহস্য ভেদ করতেই হবে। অপমানের প্রতিশোধ নিতে চাইলে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। সাফিয়াকে গিয়ে কাগজে মিনতি করে বলবো, আমার ভুল হয়ে গেছে সিস্টার, মস্ত অন্যায় করে ফেলেছি আপনার কথা না শুনে। দীপুর ব্যাপারে নাক গলানোটা আমার অপরাধ হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিন। বলবো এক্স রে রুমে কাজ করলে মারা পড়বো আমি।
বেগম মেহেরুন্নেসার ভয় ছেড়েও যেতে পারছি না। তাহলে তিনি আর আস্ত রাখবেন না। একমাত্র ভরসা এখন আপনি। আমাকে বাঁচান সিস্টার। নার্স সুপারভাইজারকে বলে আপনার অভিযোগ তুলে নিন। কোন পেশেন্ট ফ্লোরে আমাকে কাজ করতে দেবার সুপারিশ করুন। এভাবে বললে আমার বিশ্বাস না শুনে পারবে না। কি জানি বাপু, কিছুই বুঝতে পারছি না। খালার হয়ে ভলেন্টিয়ারি ছাড়তে পারছো না, এরকম হাস্যকর যুক্তিও মানলে হয়? আমিও মনে হয় এক্স-রে রুমেই পচে মরতাম, নয়তো হাসপাতালেই ছেড়ে দিতাম। তবু ওই ডাইনির সামনে আর যেতাম না। আমিও যেতে চাই না, কিন্তু রহস্যভেদ করতে হলে এছাড়া আর কোনো পথও নেই। বুঝতে পারছো না? যদি জিজ্ঞেস করে রেকর্ড রুমে কি করছিলে, কি জবাব দেবে? জবাব নেই, তাই মিথ্যে কথা বলতে হবে। বলবো ও ঘরে কি আছে দেখার কৌতূহল হয়েছিল। বলবো আর এরকম হবে না। আরেকবার চিলড্রেন্স ফ্লোরে কাজ করতে দেওয়ার জন্য হাতে পায়ে ধরবো। সাফিয়া বললে মানা করবেন না মিসেস মমতাজ। যদি সে বলবে। হাজার হোক সাধারণ নার্স ছাড়া তো আর সে কিছু নয়। চাকরির ভয় আছে, জানে আমি বেগম মেহেরুন্নেসার লোক। বেশি তেড়িবেড়ি করলে ভালো হবে না। আমি যে তাকে অনুরোধ করতে যাব এটাই তো বেশি। নরম না হয়ে পারবে না। তা অবশ্য ঠিক। কবে কথা বলতে চাও? আজই, ছুটির পর। তার মানে তোমার বেরোতে দেরি হবে? হতেই পারে। ঠিক আছে, আমি নিচে অপেক্ষা করব, একসঙ্গে বাড়ি যাব। পর্ব 9। বিকালে ডিউটি শেষে চিলড্রেন্স ফ্লোরে উঠে আসলো কিশোর। দল বেঁধে সেকেন্ড উইং থেকে বেরিয়ে আসছে তখন শ্রমিকরা। হইচই করতে করতে এগোচ্ছে সিঁড়ির দিকে। সেদিনের মতো কাজ শেষ ওদের। হাসপাতালের ডাক্তার আর নার্সদের শিফট বদলের সময়। ডেস্কে বসে আছেন নার্স বিশাখা গোমেজ, কানে রিসিভার। কথা বলছে টেলিফোনে, নজর বারান্দা দিয়ে হেঁটে যাওয়া শ্রমিকদের দিকে। চোখে রাজ্যের বিরক্তি। তার টেবিলের সামনে এসে দাঁড়ালো কিশোর। কথা শেষ করে রিসিভার নামিয়ে রেখে আনমনে বিড়বিড় করলো বিশাখা। এই ওয়ার্কারগুলোকে দিয়েছে হাসপাতালের ভেতর দিয়ে যাওয়া আসার জায়গা, আর কাজ পেল না। একেবারে বাজার বানিয়ে ফেললো। কিশোরের দিকে তাকালো। তোমার কি? সিস্টার সাফিয়াকে খুঁজছি। উনি কোথায়? আছে এখানে কোথাও। উঠে দাঁড়ালো বিশাখা। কোণের একটা টেবিল থেকে একটা মেডিকেল ট্রে তুলে নিয়ে বেরিয়ে গেল। ওয়ার্ডে যাবে? দাঁড়িয়ে রইল কিশোর। সাফিয়াকে খুঁজতে যাবে না, এখানে ওরা অপেক্ষা করবে ভাবছে। শেষে করিডোরে বেরিয়ে এলো। নার্স স্টেশনের উল্টো দিকের করিডোরের মাথার কাছে দেখা গেল সাফিয়াকে। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে হেঁটে চলেছে সোজা। ধরার জন্য ছুটল কিশোর। ডাক দেবে, ঠিক সেই সময় এমন একটা কাজ করলো সাফিয়া, ডাক দেওয়া আর হলো না ওর। সেকেন্ড উইংয়ে যাওয়ার প্রবেশ নিষেধ লেখা দরজাটা ঠেলে দিয়ে ঢুকে ফেললো নার্স। কোনো রকম দ্বিধা না করে ঢুকে গেল ভিতরে। লাগিয়ে দিল দরজা। হা হয়ে গেল কিশোর। এই অসময়ে ওখানে কি কাজ সাফিয়ার? যাবে নাকি দেখতে? না, উচিত হবে না। ওকে উকি মারতে দেখলে সাফিয়া আরও খেপে যাবে। এমনিতেই ওর বিরুদ্ধে চুরি করে নজর রাখার অভিযোগ এসেছে। এখন আবার সেই কাজ, একই কাজ করতে গেলে হাজার হাজার অনুনয় করেও আর তাকে নরম করতে পারবে না। তার চেয়ে অপেক্ষা করাই ভালো। বেরিয়ে আসুক, তখন কথা বলবে। নার্স স্টেশনে ফিরে গিয়ে অপেক্ষা করতে লাগলো সে। এই সময় করিডোর ধরে হেঁটে যেতে দেখলো অরুণকে। সাফিয়া যেতে গিয়েছে সেদিকেই সে যাচ্ছে। কৌতূহল হলো কিশোরের। আবার বেরোলো করিডোরে। অরুণও একই কাণ্ড করলো। গিয়ে দাঁড়ালো সেকেন্ড উইংয়ে ঢোকার দরজাটার সামনে। আস্তে ঠেলে ঢুকে উকি দিল ভিতরে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে বেশ সতর্ক। সেও ঢুকলো ভিতরে, তবে সাফিয়ার মতো অত নির্দ্বিধায় নয়। অবাক কাণ্ড। পরপর ওরা দুজন গিয়ে ওই নিষিদ্ধ জায়গায় ঢুকলো কেন? কথা বলবে? এ ভর সন্ধ্যাবেলায় অন্ধকার অসমাপ্ত ফ্লোরে কথা বলা ছাড়া আর গোপন জায়গা পেল না? নাকি সাফিয়াকে গোপনে অনুসরণ করলো অরুণ? দরজার দিক থেকে মুহূর্তের জন্য নজর সরালো না কিশোর। ওর অলক্ষ্যে যাতে সাফিয়া কিংবা অরুণ বেরিয়ে যেতে না পারে। সাফিয়ার সঙ্গে কথা বলার চেয়ে এখন ওর ভিতরে কি করছে সেটা জানতেই বেশি আগ্রহী সে। 10 মিনিট গেল, 15 মিনিট, 20, 25। দুজনের কেউই বেরোলো না সেকেন্ড উইং থেকে। অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছে কিশোর। এতক্ষণ কি করছে ওরা? নার্সদের শিফটিংয়ের অদল বদল শেষ হয়ে গেছে। যাদের ডিউটি শেষ তারা চলে গেছে। নতুন ডিউটিওয়ালারা দায়িত্ব নিয়েছে। অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠল কিশোর। দরজা খুলে উকি দিয়ে দেখবে নাকি? পরক্ষণে বাতিল করে দিল ভাবনাটা। না, থাক। গোপনে লোকের ওপর নজর রাখার অভিযোগ করবে হয়তো গিয়ে আবার সাফিয়া, আর তাকে সুযোগ দেবে নাও। কিন্তু জনশূন্য ওই নিষিদ্ধ উইংয়ে এতক্ষণ কি করছে ওরা? বেশিক্ষণ আর কৌতূহল দমন করতে পারল না কিশোর। পায়ে পায়ে এগিয়ে গেল দরজাটার দিকে। কেউ কেউ ওর উপর নজর রাখছে? মনে হয় না। আর রাখলে রাখুক গে। সাবধানে হাত বাড়িয়ে টান দিয়ে খুলল দরজাটা। উকি দিল ওপাশের অন্ধকারে। লাশকাটা ঘরটার মতোই যেন সব কিছু মৃত এখানে।
কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, বাতাসও যেন স্তব্ধ হয়ে আছে। আলো এতই কম কোনো জিনিসই পরিষ্কার দেখা যায় না। ঘরটা যে অনেক বড় সেটা বোঝা যায়। মেঝেতে পড়ে আছে কিম্ভূত সব জিনিস। বিল্ডিং বানাতে কাজে লাগে এসব যন্ত্রপাতি। একপাশে সুরকির স্তূপ। কোনোখানেই কোনো নড়াচড়া নেই। এই যে শুনছেন, ভয়ে ভয়ে ডাক দিল কিশোর। কেউ জবাব দিল না। কোথায় গেল অরুণ আর সাফিয়া? বেরোনোর মতো আর কোনো দরজাও চোখে পড়ল না। ফ্লোরগুলো থেকে নামার সিঁড়ির কাঠামোও তৈরি হয়নি এখনো। ওঠা নামার আর কোনো জায়গা নেই বলেই তো শ্রমিকরা হাসপাতালের ফার্স্ট উইংয়ের সিঁড়ি ব্যবহার করে। কেউ আছেন? আবার ডাকলো সে। নিজের কানেই বেখাপ্পা শোনালো স্বরটা। কেমন যেন খসখসে। পড়ে থাকা যন্ত্রগুলোর আড়ালে কি ঘাপটি মেরে বসে আছে কেউ? কোনো কারণে লুকিয়ে পড়েছে দুজনে? তাই বা কেন করবে? কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। কি ঘটছে না দেখে যেতে ইচ্ছে করলো না। দরজার অন্য পাশে চলে এলো ও। খোলা দেখলে কেউ সন্দেহ করতে পারে এই জন্য পেছনে ভিজিয়ে দিল পাল্লাটা। সাবধানে পা বাড়ালো সামনে। সুরকি বালি যন্ত্রপাতির ফাঁকফোকর দিয়ে এগোলো অন্য প্রান্তের দেওয়ালের দিকে। চিৎকার করে আবার ডাকলো, সিস্টার সাফিয়া, অরুণ। তার চিৎকার দেওয়ালের প্রতিধ্বনি তুলে আবার ফিরে এলো তার কানে। যাদের ডাকা হলো তারা কেউই জবাব দিল না। নিঃশ্বাস ভারী হয়ে গেল ওর। ধীরে ধীরে পৌঁছে গেল অন্য পাশের দেওয়ালের কাছে। দেখতে পেল না কাউকে। আশ্চর্য, গেল কোথায় দুজন মানুষ? হাওয়া হয়ে গেল নাকি? অন্ধকারে কোনো কিছু আড়ালে লুকিয়ে থাকতে পারে অবশ্য। মেঝেতে কালো জিনিসটা যে পড়ে আছে, ওইটা কি? দড়ি আর তারের বান্ডেল। দড়িতে হাত দিতেই চমকে গেল। মনে হলো সাপ নড়াচড়া করছে। না, দুজনের কেউই নেই। কোন দিক দিয়ে বেরিয়েছে ওরাই জানে। এখানে বেশিক্ষণ থাকলে সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যেতে পারে। তাহলে মুশকিল হবে, বেরিয়ে যাওয়া দরকার। ফিরে চলল আবার। কোন পথে এসেছিল অন্ধকারে ঠিক রাখতে পারল না। দরজাটা খোলা রাখলেই হতো। ফাঁক দিয়ে আলো দেখা যেত, ফিরে যেতে পারত সহজে। অন্ধকারে দ্রুত পাড়া চালাতে গিয়ে আর একটু হলেই মরতে বসেছিল। সামনে ফেলতে গিয়ে পায়ের নিচে মেঝে পেল না, খালি। শেষ মুহূর্তে ঝট করে সরিয়ে আনলো পাটা। আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখলো সামনের দেওয়ালে কালো ফোকর, মেঝেতেও ফোকর। এলিভেটর তৈরির জন্য জায়গা রাখা হয়েছে। দেওয়ালের ফোকরটাতে দরজা হবে, মেঝেতে ফোকরের শ্যাফট। চারতলা থেকে নিচে পড়লে কি হতো ভেবে শিউরে উঠল সে। কাঁপুনি শুরু হলো সারা শরীরে। চিকন ঘাম দেখা দিল। হাঁটতে গিয়ে তাড়াহুড়ো করলো না আর। অসমাপ্ত এই বিল্ডিংয়ে কোথায় কোন মৃত্যুফাত লুকিয়ে আছে কে জানে। সাবধানে যতটা সম্ভব দেখে দেখে পা ফেলতে লাগলো। নরম কিসে যেন পা লাগলো। মনে হলো নড়ে উঠল জিনিসটা। ভয় পেয়ে লাফ দিয়ে সরে গেল সে। কিসে পা লেগেছে দেখার জন্য হাঁটু মুড়ে বসে ঝুঁকে তাকালো। ছড়িয়ে থাকা একটা হাত। ধক করে উঠল বুক। নজর সরালো আস্তে আস্তে। বালি স্তূপের ধার ঘেঁষে পড়ে আছে একটা দেহ। অন্ধকারে অস্পষ্টভাবে যতখানি দেখা গেল, চিনতে অসুবিধা হলো না। চিত হয়ে পড়ে আছে নার্স সাফিয়া, চোখ দুটো খোলা, গলায় বিঁধে আছে লম্বা একটা সার্জিক্যাল নাইফ। হাঁ করে লাশটার দিকে তাকিয়ে আছে কিশোর। ওটা যে লাশই তাতে কোনো সন্দেহ নেই। যেভাবে ছুরিটা গলায় বিঁধে আছে, এরপর কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য সাহস করে গলায় হাত দিল সে। কয়েক ফোঁটা রক্ত লাগলো। এমনভাবে ঢোকানো হয়েছে ছুরিটা, ক্ষতের মুখ বন্ধ হয়ে গেছে। গলগল করে রক্ত বেরোতে পারেনি। মনে হয় এমন কেউ করেছে খুনটা যা জানা আছে কোথায় ছুরি ঢোকালে রক্ত ভেসে যাবে না, দ্রুত মারা যাবে। দেখে মনে হয় পেশাদার খুনির কাজ। কিন্তু সাফিয়ার পেছনে ঢুকতে তো দেখলে অরুণকে। তার যা বয়স, পেশাদার খুনি হওয়ার মতো অভিজ্ঞতা সঞ্চয় করা তার পক্ষে সম্ভব নয়। এমন হতে পারে ঘ্যাচ করে গলায় মেরে দিয়েছে। ঠিক জায়গায় লেগে গেছে। মারাটাই উদ্দেশ্য ছিল। দ্রুত মরবে, রক্ত কম বেরোবে, এসব নিয়ে মোটেও মাথা ঘামায়নি। কাকতালীয়ভাবে যা ঘটার ঘটে গেছে। আরও কয়েকটা সেকেন্ড দ্বিধাগ্রস্ত হয়ে বসে রইল কিশোর। তারপর লাফিয়ে উঠে দাঁড়ালো। প্রায় ছুটে চলল দরজাটার দিকে। দৌড়ে এসে নার্স স্টেশনে ঢুকলো। দেখে ডেস্কে বসে আছে নার্স বিশাখা। রবিন কথা বলছে। নিশ্চয়ই ওর কথাই জিজ্ঞেস করছে। কাছে গিয়ে দাঁড়ালো কিশোর। ফিরে তাকালো রবিন। নিচে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। কোথায় গিয়েছিলে? হাত নেড়ে তাকে ডাকলো কিশোর। এদিকে এসো, কথা আছে। বিশাখার কাছ থেকে সরিয়ে এনে দরজার দিকে হাত তুলে বলল, নার্স সাফিয়া মরে পড়ে আছে ওর ভিতরে, গলায় ছুরি বেঁধা। বলো কি? কে মারলো? জানি না। তুমি গিয়েছিলে কেন ওখানে? সে অনেক কথা, পরে বলবো। ডাক্তারকে খবর দেওয়া দরকার, তারপর পুলিশ। মাথা ঝাঁকালো রবিন। দুজনেই বিশাখার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। ওদের উত্তেজিত মুখ থেকে জিজ্ঞাসা করলো নার্স, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? সাফিয়াকে কোথায় কি অবস্থায় দেখে এসেছে জানালো কিশোর।
ভুরু কুঁচকে তাকিয়ে আছে নার্স, বিশ্বাস করতে পারছে না। আচমকা নড়ে উঠল সে, থাবা মেরে তুলে নিল রিসিভার, দ্রুত কয়েকটা নম্বর টিপল। রিসিভারে প্রায় চিৎকার করে ডাকলো, ডাক্তার হারুন আছেন? দাও জলদি। কে? স্যার বলেছেন 9 তলায়। বিশাখা বলছি। স্যার এক্ষুনি একবার আসতে হবে আপনাকে, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। লাইন কেটে দিয়ে আরেকটা নম্বরে রিং করলো সে। সিকিউরিটি, জলদি 4 তলায় খুন। চেয়ার ঠেলে লাফিয়ে উঠে দাঁড়ালো বিশাখা। রেসিডেন্ট ডক্টরকে খবর দিয়েছি, আসছেন, সিকিউরিটি আসছে। কিশোরের দিকে তাকালো, চলো। ডেস্কের অন্য পাশ থেকে বেরিয়ে এলো সে। দুই গোয়েন্দাকে তার সঙ্গে আসার ইশারা করে হাঁটতে শুরু করলো। আগে আগে চলল কিশোর। তাড়াহুড়ো করে করিডোরে বেরোতে গিয়ে ধাক্কা লাগিয়ে দিয়েছিল আরেকটু হলে একটা বেডের সাথে। সার্জিক্যাল মাস্ক পরা একজন অর্ডারলি বেডটা ঠেলে নিয়ে যাচ্ছে এলিভেটরের দিকে। তাতে রুগী, চাদরের দিয়ে ঢাকা, অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বোধহয়। বেডের পাশ কাটিয়ে প্রায় ছুটতে ছুটতে সেকেন্ড উইংয়ে ঢোকার দরজাটার সামনে এসে দাঁড়ালো কিশোর, ঠেলা দিয়ে খুলে ফেললো। এই সময় এলিভেটর থেকে নেমে এলেন ডাক্তার হারুন, সঙ্গে ছাই রঙের ইউনিফর্ম পরা 2জন সিকিউরিটি গার্ড। সবাই ঢুকলো অন্ধকার ঘরটাতে। বড় টর্চ জ্বালালো একজন সিকিউরিটি। দুজনের মধ্যে সে লম্বা, নানা রকম জিনিস আর আবর্জনায় বোঝাই করা ঘরটার মধ্যে আলাদা আলোটা ভালোভাবে ঘুরিয়ে আনলো একবার। কেউ নেই। কিশোর যা যা বলেছে ডাক্তারকে বলেছে বিশাখা। লাশটা কোথায় পড়ে থাকতে দেখেছো? কিশোরকে জিজ্ঞাসা করলো গার্ড। এলিভেটরের গর্তের কাছে বালিশ স্তূপটা দেখালো কিশোর। আরেকটা সিকিউরিটি গার্ড টর্চ নিয়ে দৌড়ে গেলেন ডাক্তার, সাথে গেলেন ডাক্তার হারুন। স্তূপটার কাছে গিয়ে দাঁড়ালেন। পেছন পেছন গেল দুই গার্ড আর বিশাখা। টর্চের আলো ফেলে দেখছে। কিশোর আর রবিন দাঁড়িয়ে আছে দরজার কাছে। অবাক লাগছে কিশোরের। কেউ কিছু করছে না কেন? ডাক্তার সাহেব লাশটা পরীক্ষা করে দেখছেন না কেন? কোনো প্রতিক্রিয়া নেই কারো মধ্যে। এগিয়ে গেল কিশোর। বাড়ির স্তূপের কাছে এসে থমকে দাঁড়ালো সে। নিজের চোখে বিশ্বাস করতে পারল না। প্রচণ্ড এক ধাক্কা খেলো যেন কিশোর। কয়েক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে রবিন। ধীরে ধীরে পিছিয়ে গেল তার কাছে, ফিসফিস করে বিমূঢ় কণ্ঠে বলল, লাশটা নেই। তা কি করে হয়? এই মাত্র না দেখে গেলে তুমি? শুধু দেখিনি, হাত দিয়ে দেখেছি, আঙুলে রক্তও লেগেছিল। পড়লে আরো ঝামেলায়। তোমার কথা কেউ বিশ্বাস করবে না, বুঝতে পারছি। সিকিউরিটি লম্বা লোকটা উকি দিচ্ছে এলিভেটর শ্যাফটের ভিতরে। আলো ফেলে দেখলো। ফিরে তাকিয়ে তার সঙ্গীকে বলল, কিছুই নেই। দ্বিতীয় লোকটাও গিয়ে শ্যাফটের গর্তে আলো ফেললো। ওদের পাশে গিয়ে দাঁড়ালেন ডাক্তার হারুন আর বিশাখা। ফিসফিস করে রবিন বলল, আজ তো একটা মানুষ বাতাসে মিলিয়ে যেতে পারে না, লাশ হোক আর যাই হোক। সে কথাই তো ভাবছি। 10 মিনিট আগেও এখানে ছিল সাফিয়ার লাশ। আমি বেরোনোর পর সরিয়েছে। এত তাড়াতাড়ি সরালো কি করে? কাকে সন্দেহ হয় তোমার? সাফিয়ার পেছন পেছন অরুণকে ঢুকতে দেখেছিলাম। অরুণ? নাক দিয়ে খোঁত খোঁত শব্দ করলো রবিন। ও খুন করেছে? সার্জিক্যাল নাইফ চুরি করতে দেখেছি আমি ওকে। ওরকম একটা ছুরিই গলায় বেঁধেছিল সাফিয়ার। ঘন ঘন নিচের ঠোঁটে দুবার চিমটি কাটলো কিশোর। ঘুরে দাঁড়ালো দুই সিকিউরিটি, ডাক্তার আর বিশাখা। রবিন বলল, আসছে, ধমক খাওয়ার জন্য তৈরি হও। কিশোরের সামনে এসে দাঁড়ালো বিশাখা। কঠিন কণ্ঠে বলল, কই লাশ কোথায়? কি দেখেছো তুমি? লাশই দেখেছি আমি, জোর দিয়ে বলল কিশোর। কোনো সন্দেহ নেই আমার। তাহলে গেল কোথায় ওটা? বুঝতে পারছি না। বিশাখার পাশে এসে দাঁড়িয়েছেন ডাক্তার। আলো ফেললেন কিশোরের মুখে। বুঝতে পারলেন মিথ্যা বলছে না কিশোর। সবাইকে অবাক করে দিয়ে হেসে বললেন, বুঝেছি কি হয়েছে। ওই গাধা হান্নানটা করেছে এই কাজ। সুযোগ পেলে আমার সঙ্গে রসিকতা করে। ওর এই স্কুলের স্বভাব গেল না। নিশ্চয়ই মর্গ থেকে এনে বেওয়ারিশ কোনো মহিলার লাশ নার্সের পোশাক পরে ফেলে রেখেছিল ওখানে। জানে নাইট গার্ড টহল দিতে এলে দেখতে পাবে। যেহেতু ডিউটিতে রয়েছে আমি, ডাক পড়বে আমার। খণ্ডদন্ত হয়ে ছুটে আসবো, বোকা বনবো। কারণ আমরা আসার আগেই লাশ সরিয়ে ফেলবে সে। তার প্ল্যান মতোই সব হয়েছে। কেবল নাইট গার্ডের জায়গায় তুমি ঢুকেছিলে এখানে। কিশোর কেন ঢুকেছে এ কথাটা মাথায় আসলো না হারুনের। জবাব দেওয়া থেকে বেঁচে গেল কিশোর। অবাক কণ্ঠে বিশাখা বলল, আপনি বলতে চাইছেন স্যার আজও আপনার সঙ্গে রসিকতা করেছেন ডাক্তার হান্নান? তাছাড়া আর কে? কিন্তু লাশটা সরালো কিভাবে? প্রশ্ন করলো কিশোর। এত তাড়াতাড়ি? কনুইয়ের গুঁতো মারল রবিন। মনের ভাব, ঝামেলাটা যখন কেটে যাচ্ছে যাক না, আবার সেটাকে খুঁচিয়ে ঝামেলা বাড়ানো কেন? আরে হান্নানকে তোমরা চেনো না, ওর অসাধ্য কোনো কাজই নেই। অসাধ্যটা কিভাবে সাধন করেছে সেটা জানার প্রবল ইচ্ছা আপাতত চাপা দিল কিশোর। রবিনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চুপ হয়ে গেল। ঝামেলাটা আপাতত কেটেই যাক। সেকেন্ড উইং থেকে বেরিয়ে এলো সবাই। বিশাখা চলে গেলেন তার ডেস্কের কাছে। দুই গার্ড এবং ডাক্তার হারুনের সঙ্গে এলিভেটরে করে নিচে নেমে এলো কিশোর আর রবিন।
গার্ডরা চলে গেল ওদের অফিসের দিকে। নিজের অফিসে যাওয়ার আগে দুই গোয়েন্দার দিকে তাকালেন হারুন। ছেলেরা শোনো, একটা অনুরোধ করবো তোমাদের। এই কথাটা ডক্টর হান্নানকে বলো না। আমি ওর সামনে এমন ভান করব যেন আমি কিছুই জানি না। তার রসিকতার ফাঁদে পা দেইনি বুঝলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যাবে সে। ওটাই হবে তার উপর আমার প্রতিশোধ। বড় বড় মানুষরাও কেমন ছেলে মানুষের মতো আচরণ করে। দেখে অবাক হয়ে গেল রবিন, চুপ করে রইল। কিন্তু কিশোর এত সহজে মেনে নিতে পারল না। আপনার কি ধারণা এসব কথা কেউ বিশ্বাস করবে? এ ধরনের রসিকতা করার বয়স কি আছে ডাক্তার হান্নানের? আবার ঝামেলায় পড়তে যাচ্ছে ভেবে প্রমোদ গুনল রবিন। তাড়াতাড়ি বলল, না না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। কিশোরই ভুল করেছে, অন্ধকারে অন্য লাশকে সাফিয়া ভেবেছে। এছাড়া আর কি হবে? এসো কিশোর, যাই, দেরি হয়ে যাচ্ছে। হাত ধরে টেনে ওকে সরিয়ে আনলো রবিন। ডাক্তার হারুন চলে গেলেন। হাতটা ছাড়িয়ে নিল কিশোর। রবিনকে বলল, তুমি বাড়ি যাও। আয়নাখালা যদি ফেরেন আমার কথা জিজ্ঞেস করেন বলবে হাসপাতালে কাজ আছে, আমার ফিরতে দেরি হবে। তুমি কোথায় যাচ্ছ? এ রহস্যের শেষ না দেখে আমিও ছাড়বো না। করবেটা কি তুমি? ওপরে যাচ্ছি, চিলড্রেন্স ফ্লোরে। তুমি বাড়ি চলে যাও। রবিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এলিভেটরের দিকে দৌড়াতে শুরু করলো সে। আবার ওকে দেখে ভুরু কুচকালো নার্স বিশাখা। তুমি? নার্স সাফিয়ার সঙ্গে দেখা না করে যাব না। ওকে না খানিক আগে মৃত দেখে এসেছো বললে? এখন তো জানি ভুল দেখেছি। ডাক্তার হান্নান রসিকতা করেছেন ডাক্তার হারুনের সঙ্গে। তুমি ওইসব কথা বিশ্বাস করেছো? করবো না কেন? আপনাদের কথা শুনে তো বুঝলাম এরকম রসিকতার ঘটনা আরও ঘটেছে এই হাসপাতালে। আস্তে আস্তে মাথা ঝাঁকালো বিশাখা। আর কিছু না বলে ড্রয়ার থেকে একটা ম্যাগাজিন বের করে পাতা উল্টাতে শুরু করলো। আমি এখানে বসি? অনুমতি চাইল কিশোর। বসো, মুখ না তুলেই বলল বিশাখা। কয়েক মিনিট পর জিজ্ঞেস করলো, কিশোর, আচ্ছা মিস্টার সাফিয়া, আচ্ছা সিস্টার সাফিয়া খাতুন কোথায় গেছে কিছু অনুমান করতে পারেন? আসছে না কেন এখনো? ডিউটি শেষ। ফিরে আসার তো আর কোনো কারণ দেখি না আমি। শুধু শুধু বসে আছো। কাল সকালে কথা বলো। দেখি না আর একটু থেকে, আসতেও তো পারে। তোমার ইচ্ছা। আবার ম্যাগাজিনে মন দিল বিশাখা। এখানে বসে এখন নার্স সাফিয়ার অপেক্ষা করছে না কিশোর। বিশাখা মিথ্যা কথা বলছে সে। ওর উদ্দেশ্য আবার ঢুকবে ছোট অফিসটায়, রেকর্ড রুমে। কখন সুযোগ পাবে, কতক্ষণ দেরি হবে কিছুই জানে না। তাই দাঁড় করিয়ে না রেখে বিদায় করে দিতে এসেছে রবিনকে। বসে বসে ভাবতে লাগলো সে, সাফিয়া খুন হয়েছে কোনো সন্দেহই নেই তাতে। কিন্তু ওর লাশটা সরানো হলো কিভাবে? প্রশ্নটার জবাব জানা গেলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যেত। খুনি কে সেটাও হয়তো অনুমান করা যেত। অরুণ খুন করেছে, কিছুতেই মেনে নিতে পারছে না এই কথা। কিন্তু নিজের চোখ যে দুটো ঘটনা দেখলো, ছুরি চুরি আর সাফিয়াকে অনুসরণ করে গিয়ে সেকেন্ড উইংয়ে ঢোকা, এর কি ব্যাখ্যা? সব রহস্যে চাবিকাঠি রয়েছে ওই ছোট্ট ছেলেটার অদ্ভুত আচরণের মধ্যে। দীপু, দীপু, নার্স সাফিয়া, অরুণ, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে একটা যোগাযোগ আছেই তিনজনের মধ্যে। সেটা কি জানা গেলে সমাধান করা ফেলা যাবে রহস্যের। আবার যেতে হবে হিরুন মিয়ার ভূতের গলিতে, দীপুদের বাড়িতে। তবে তার আগে ওর মেডিকেল ফাইলটা দেখতে হবে আরেকবার ভালো করে। গতকাল তাড়াহুড়োয় সবটা পড়তে পারেনি। কখন আসবে রেকর্ড রুমে ঢোকার সুযোগ? নার্স বিশাখা ওঠে না কেন? বসে আছে তো আছেই। এই সময়টায় তেমন ডিউটি দিতে হয় না রোগীদের কেবিনে, তাই কাজ কম। অবশেষে ট্রলিতে করে খাবার নিয়ে উঠে আসতে লাগলো বয় আর আয়ারা। রোগীদের রাতের খাবার সরবরাহের সময় হয়েছে। উঠে দাঁড়ালো বিশাখা। ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কিনা তদারকি করতে হবে তাকে। চলে গেল একজন আয়ার পেছন পেছন। কারো নজর আছে কিনা দেখে ওর দিকে তাকালো কিশোর। নেই। আস্তে করে উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে গেল ছোট অফিসটার দিকে। আরেকবার দেখলো কেউ তার দিকে তাকিয়ে আছে কিনা। ঢুকে পড়লো ভেতরে। দরজা লাগিয়ে আলো জ্বেলে দিল সে। জানা আছে কোন তাকে রয়েছে দীপুর ফাইল। সোজা এগোলো সেদিকে। কিন্তু হাত বাড়িয়ে থেমে গেল। ফাইলটা নেই আগের জায়গায়। খুঁজতে শুরু করলো সে। যে তাকে রেখেছিল সেখানে পাওয়া গেল না। পরিষ্কার মনে আছে গতকাল দেখার পর এখানেই রেখে গিয়েছিল। হয়তো এরপর কেউ সরিয়ে অন্য জায়গায় রেখেছে। নিচের তাকে দেখলো। তার নিচের তাকে তন্ন তন্ন করে খুঁজলো সবগুলো তাক। কোথাও নেই। আশ্চর্য, গেল কোথায় ফাইলটা? নতুন ফাইলের তাক, পুরনো ফাইলের তাক, সমস্ত জায়গায় ঘাটাঘাটি করলো। কিন্তু নেই তো, পেলই না ফাইলটা। দীপুর নামে কোনো চার্টও চোখে পড়ল না। যেন দীপু নামের কোনো ছেলে কোনো কালে ভর্তিই হয়নি হাসপাতালে। বড়ই তাজ্জব ব্যাপার।